হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে উইথ কোনাই স্যার। সকলকে আবারও জানাই স্বাগত। তো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে দেখো তোমাদের জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটার নাম হচ্ছে নদী, যাকে ইংরেজিতে কি বলা হয়, রিভার। এই সম্পর্কিত বিশাল তথ্য আজকে আলোচনা করব। এবং এখান থেকে কিন্তু এমন কোনো পরীক্ষা নেই যে প্রশ্ন আসে না। প্রত্যেকটা পরীক্ষায় একটা কম করে হলেও একটা প্রশ্ন তোমার পকেটের মধ্যে মনে রাখবে, ঠিক আছে? তাই আমি এই ক্লাসটা দুটো পার্টে আনবো। আজকে হচ্ছে তার মধ্যে পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানে আমি কি কি আলোচনা করব সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে। পার্ট ওয়ানে যেটা আমি আলোচনা করবো, প্রথম হচ্ছে নদী কি জিনিস, সকলেই জানি আমরা, সেটা আমরা আলোচনা করব। নদী কাকে বলে, নদী কি জিনিস। 2 নম্বর যেটা আলোচনা করব, নদী সম্পর্কিত কিছু ট্রাম, হ্যাঁ, যে অববাহিকা কি জিনিস, মোহনা কি জিনিস, বা উৎস কি জিনিস। অনেক ট্রাম যেগুলো তোমরা অনেকেই জানো বা অনেক কিছু জানো না, সেগুলো সম্পর্কিত আলোচনা করব। 3 নম্বর আলোচনা করব যেটা হচ্ছে নদীর কাজ, নদীর কাজ কি সেটা সম্পর্কিত আলোচনা করব। 4 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নদীর কাজের ফলে বা নদীর তিনটে গতি আছে, তিনটে গতি, সেই তিনটে গতির মধ্যে যে উচ্চ গতি, উচ্চ গতি, উচ্চ গতি, তারপরে মধ্য গতি, তারপরে আছে নিম্ন গতি, রাইট? তার মধ্যে এই উচ্চ গতিটা আজকে পার্ট ওয়ানে আমরা আলোচনা করব। এবং উচ্চ গতির ফলে সৃষ্ট যে ভূমিরূপ, কি কি ভূমিরূপ তৈরি হয় সেটাও আমি আলোচনা করব। যেটা তোমাদের আপার প্রাইমেটেটে এখান থেকে দুটো প্রশ্ন আমি দিয়েছি, আমি দেখলাম। এছাড়াও ডাব্লিউবিসিএস, সিটেট, আপার প্রাইমেটেট, ঝাড়খণ্ডের এবং এছাড়াও অন্যান্য সমস্ত ধরনের কম্বাইন এক্সামের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তা আমি সেই প্রশ্নগুলো তোমাদের জন্য এনেছি, সেগুলো আমি আলোচনা করব। তবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজে থেকে দেবে যখন আমি এই জিনিসগুলো পড়ানো হয়ে যাবে, রাইট? তো চলো আর বেশি দেরি না করে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, অলরাইট, চলো। দেখো দেখো প্রথমে কি আছে, প্রথমে দেখো আমি প্রশ্ন দিয়ে শুরু করেছি যে নদীর উপরিভাগের কাজ কি। তো এটা তো প্রশ্ন তোমরা এখন চাইলে পারবে না, বা অনেকেই পারবে। তো এটা আমরা পরে করবো, ক্লাসের পরে করবো। দেখো এটা আপার প্রাইমেটের 2016 সালে এই কোশ্চেনটা দিয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, নদীর গর্জ, নদীর গর্জ গঠিত হয় কোথায়। এটাও কিন্তু আপার প্রাইমেটেড 2016 সালে দিয়েছে। এই প্রশ্নগুলো আমরা সলিউশন আজকেই করব ক্লাস করার পরে, এবং এই সলিউশন তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে আমার ক্লাসটা করার পর। 3 নম্বর প্রশ্ন দেখো যে গঙ্গা নদী কোন ধরনের নদীর উদাহরণ। তো এটা ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। 4 নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটা। এটাও দেখো ডাব্লিউবিসিএস আসা কিন্তু প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো আমরা সলিউশন করব যখন আমরা ক্লাসটা শেষ করব। ওকে, এবং ক্লাসটা শেষ করার পর আশা রাখবো তোমরা নিজেরাই এই কোশ্চেনের সলিউশন নিজেরাই পারবে, এতটুকু শিওর থাকতে পারো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, দেখো নদী কাকে বলে ডেফিনেশন, তোমাদের জিন্দেগিতে কোনো পরীক্ষায় নদী কাকে বলে এরকম ধরনের প্রশ্ন আসবে না। তাহলে কি জানতে হবে স্যার, এগুলো স্যার এত কিছু পড়তে হবে? তোমরা চাইলে পড়তে পারো। নদী কাকে বলে, নদী কাকে বলে, নদী আমরা বলবো যখন কোনো একটি জলধারা, ঠিক আছে, যখন যখন কোনো একটি জলধারা, যখন কোনো জলধারা, জলধারা মানেই নদী, মনে রাখবে, হ্যাঁ। যখন কোনো জলধারা কি থাকবে, এক জায়গা থেকে উৎপন্ন হবে, কি হবে, উৎস থাকবে, তার উৎস থাকবে, এবং একটা পথ গিয়ে এসে কি করবে, মোহনায় গিয়ে মিশবে, তাই না? মোহনায় গিয়ে মিশবে, তখন সেই জলধারাটাকে আমরা বলবো নদী, ঠিক আছে? তাহলে যখন কোনো জলধারা কোনো একটা জায়গা থেকে উৎপত্তি লাভ করে কোনো মোহনায় সে মিশে যাবে, তখন তাকে সেই জলধারাটাকে আমরা বলবো কি, সেই জলধারাকে আমরা বলবো নদী। অর্থাৎ নদী মানে হচ্ছে জলের ধারা, ঠিক আছে? স্বাভাবিকভাবে প্রবাহিত জলধারাকে বলা হয় নদী, রাইট? দেখো ছবি এনেছে একটা নদী, তোমরা তো আবার নদী চিনো না, তাই নদীর ছবি এনেছি, দেখো, হ্যাঁ। এই হলো নদী, রাইট? চলো একটা বেসিক কনসেপ্ট বলতে হয় তাই বললাম। চলো, হ্যাঁ, দেখো নদী, নদী কাকে বলে তাহলে যে বললাম আমি, দেখো এই পর্বত থেকে কি হয়েছে, উৎপন্ন হয়েছে, একটা নদী ধরো উৎপন্ন হয়েছে, এই পর্বত থেকে নদী উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে দেখো এই চলে এসছে, তাহলে এটা হলো নদীর উৎসস্থল, পার্বত্য অঞ্চল, এটা হলো নদীর উৎসস্থল, সেটা আমরা পড়বো অবশ্যই। তাহলে যখন কোনো জলাধার একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে
নির্দিষ্ট পথ বেঁকে এসে কোনো জায়গায় দেখো মিশ্রিত হবে, দেখো সাগরে গিয়ে মিশ্রিত হয়ে গেছে, সাগরে গিয়ে মিশ্রিত হয়েছে, এটা সাগর। তখন সেই জলধারার নাম কি বলবো আমরা? এটা তো মোহনা, মোহনা। তখন সেই জলধারার নাম আমরা কি দেবো? তখন সেই জলধারার নাম দেবো আমরা নদী, রাইট, বা ইংরেজিতে রিভার বলা হয়। লেটস গো। দেখো এবার দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে যে ট্রামগুলো পড়বো। নদী কাকে বললে পড়লাম আমরা, আমার কথা অনুযায়ী প্রথম যে আমি বললাম। তারপর কিছু টার্মিনোলজি পড়বো নদীর সম্পর্কিত, হ্যাঁ, টার্মিনোলজি মানে ট্রাম পড়বো আমরা। তো 1 নম্বর টার্ম দেখো কি আছে, 1 নম্বর টার্ম আছে নদীর উৎস বা সোর্স কাকে বলে, সেটা তোমাকে কিন্তু জানতে হবে। তো সোজা কথা, নদী যেখান থেকে উৎপন্ন হবে সেটাকেই নদীর উৎস বলবো। এই যে নদী, নদী এখান থেকে উৎপন্ন হয়েছে এই জায়গা থেকে, এই জায়গাকে আমরা কি বলবো? নদীর উৎস বলবো বা সোর্স বলবো, সোজা কথা। তো গঙ্গা নদী যদি দেখি, গঙ্গা নদীর সোর্স কোথায় বা উৎস কোথায়, গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, তোমাদের পরীক্ষায় কিন্তু দেয়, এক্সামে এইটা দেয়। সেই জন্য দেখো উদাহরণ হিসেবে দিয়েছি, দেখো গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে, এটা তোমাদের পরীক্ষায় দিয়েছে। আপার প্রাইমারি টেট না সিটেট কোন একটা পরীক্ষা আমি দিয়েছি, এটা দেখেছি আমি, অর্থাৎ এটা পিওয়াইকিউ এর মধ্যে আছে এটা, ঠিক আছে। যে গোমুখ নামক গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। গোমুখটা কোথায় আছে? গোমুখ নামক গুহাটা কোথায় আছে? উত্তরাখণ্ড। কোথায় আছে গো? উত্তরাখণ্ড, রাইট, উত্তরাখণ্ডে আছে গোমুখ নামক গুহা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে ভারতের যে আমাদের পবিত্র নদী, পবিত্র নদীও বলা হয় তাকে, ভারতের পবিত্র নদী, ঠিক আছে, এই গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে, রাইট। তাহলে উৎপত্তি বা উৎস কি জিনিস আমরা বুঝে গেলাম। এবার নদী উৎপন্ন হতে পারে কোথা থেকে, সেটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, রাইট। তো নদী দেখো পাহাড়ের বরফ গলা থেকে উৎপন্ন হতে পারে, বরফ গলা থেকে উৎপন্ন হতে পারে। তো বরফ গলা থেকে যে উৎপন্ন হয় তাহলে সেই নদীতে কিন্তু সারা বছর জল থাকবে, রাইট। আর সারা বছর জল থাকলে তখন তখন সেই নদীকে আমরা বলবো 12 মাসি, 12 মাসি নদী, মানে 12 মাস জল থাকে। এটাও কিন্তু তোমাদের একটা পিওয়াইকিউ কোন একটা পরীক্ষায় দিয়েছে, রাইট। আর কোথা থেকে উৎপন্ন হয়? ঝর্ণা থেকে। দেখো ঝর্ণা, তোমাদের মালদার যে মহানন্দা সেটা কিন্তু একটা ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে, সেটাও 12 মাসই হতে পারে, সারা বছর জল থাকবে। বৃষ্টির জলে যদি হয় তাহলে কিন্তু সেই নদীতে সারা বছর জল থাকবে না, কেবলমাত্র বর্ষার সময়তেই কিন্তু জলে টলটল টলমল করবে, কিন্তু বাকি সময় কিন্তু শুকনো দেখাবে। তাই এই নদীকে কিন্তু 12 মাসি নদী বলবো না, তাহলে কি বলবো? 11 মাসি, 10 মাসি, না ওইসব নাম দেবো না আমরা, এগুলোকে আমরা বলবো অনিত্যবাহ নদী, অনিত্যবাহ নদী, মানে কন্টিনিউ কিন্তু জল বয় না এবং হ্রদ থেকে উৎপন্ন হয়। এই সমস্ত জায়গা থেকে কিন্তু নদী উৎপন্ন হয়, বরফ থেকে, পাহাড়ের বরফ থেকে, ঝর্ণা থেকে, বৃষ্টির জল থেকে, হ্রদ থেকে, এগুলোই হলো একটা নদীর উৎস, ঠিক আছে। নদী যেখান থেকে উৎপন্ন হয় তাকে তখন তাকে বলা হয় উৎস। এরকম গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে 1 নম্বর টার্মিনোলজি। 2 নম্বর ট্রাম দেখো, 2 নম্বর ট্রাম আছে তোমাদের উপনদী। 2 নম্বর ট্রাম যেটা সেটা হচ্ছে উপনদী বা ট্রিবিউটারি, ইংরেজিতে কি বলা হয়? ট্রিবিউটারি। সিজিএল দেবে ভাবছো, সিএইচএসএল দেবে ভাবছো, বা অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো ইংরেজিতে হয় সেগুলো কিন্তু এই ট্রামগুলো মনে রাখবে, হ্যাঁ। যে ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী, তাহলে তুমি প্রশ্নের আনসার পাবে, আর কিছু করার দরকার নেই, রাইট। খালি ট্রামগুলো জেনে রাখবে ইংরেজিতে। ট্রিবিউটারি বা উপনদী কাকে বলে? দেখো যে ছোট নদী বা জলধারা, যে ছোট নদী বা জলধারা বড় নদীতে এসে মিশে যায় তাকে উপনদী বলে। মানে এটা কি? ধরো এই একটা নদী, বিশাল একটা নদী, ধরো এরকম করে বড় একটা নদী বয়ে চলে আসছে, জলটা এদিকে চলে আসছে। এবার এই সাইড থেকে একটা ছোট্ট পড়া নদী ধরো এর সঙ্গে এসে মিশে গেল, মিশে গেল, ছোট্ট পড়া একটা নদী এখানে মিশে গেল। তাহলে এই যে বড় নদীর সঙ্গে ছোট নদী মিশে গেলে এই নদীটার নাম হচ্ছে উপনদী। উপনদী বলে না উপপ্রধান, উপপ্রধান মানে প্রধানের পরের স্থান, অর্থাৎ মেন নদীর পরের স্থান হচ্ছে এই ছোট নদীটা। তাহলে যখন ছোট নদী বড় নদীর সঙ্গে মিশে যাবে তখন সেই ছোট নদীটাকে বড় নদীর কি বলবো? উপনদী বলবো, বড় নদীর উপনদী। অর্থাৎ এই নদীটা হচ্ছে এই বড় নদীর উপনদী, রাইট। উদাহরণ দিলে ভালো হয়, যেমন ধরো এটা বড় নদীর গঙ্গা, ধরো এই বড় নদীটার নাম কি? গঙ্গা। ধরো তাহলে গঙ্গা একটা বড় নদী, এই নদী বয়ে আসছে, ঠিক এই জায়গাতে ধরো একটা নদী ধরো ঘর ঘোড়া এসে মিশে গেল, বা যমুনা এসে মিশে গেল, ধরো বা সোন এসে মিশে গেল। তাহলে এই যে বাইরে থেকে নদীগুলো এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে, তো গঙ্গার সঙ্গে যখন মিশে যাবে ছোট নদীগুলো বা ঘর ঘোড়ার নদীটা ধরো মিশে গেল, তখন ঘর ঘোড়ার নদীকে আমরা বলবো গঙ্গা নদীর উপনদী হচ্ছে ঘর ঘোড়া। দাদা উদাহরণ দিই,
গঙ্গা নদীর উপনদী হচ্ছে যমুনা, অর্থাৎ যমুনা নদী ছোট নদী, সেই নদীটা গঙ্গার সঙ্গে এসে মিশেছে। গোমতী দেখো গঙ্গা নদীর উপনদী, সেটাও মিশেছে। ঘরঘোড়া দেখো, কোশি, গন্ডক ইত্যাদি হলো গঙ্গা নদীর কিন্তু উপনদী, অর্থাৎ গঙ্গা নদীর সঙ্গে এরা এসে মিশেছে, কিন্তু গঙ্গা নদী কিন্তু মিশতে যায়নি, মনে রাখো। গঙ্গা নদী হচ্ছে প্রধান নদী, সেই নদীর সঙ্গে এই সব ছোটখাটো নদী, এই সব ছোটখাটো নদীগুলো গঙ্গা নদীর সঙ্গে এসে মিশেছে, রাইট। তার মধ্যে তোমরা এই কোশি নদীকে একটু মনে রাখবে। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ, তোমাদের অনেকবার পরীক্ষায় দিয়েছে। কি বলবো? বিহারের দুঃখ বলা হয় নদীকে, বিহারের দুঃখ। তোমাদের পিওয়াই কিউ আছে, বিহারের দুঃখ, একটা পিওয়াই কিউ একটা, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোন একটা পরীক্ষায় দিয়েছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তবে অনেকবার অনেক পরীক্ষা দিয়েছে কিন্তু, হ্যাঁ, বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তা 2 নম্বর টার্মিনোলজি আমাদের ক্লিয়ার, উপনদী বা ট্রিবিউটারি। 1 নম্বর টার্মিনোলজি আমাদের উৎস ক্লিয়ার, 1 নম্বর টার্মিনোলজি আমাদের উৎস ক্লিয়ার, 2 নম্বর টার্মিনোলজি হচ্ছে উপনদী বা ট্রিবিউটারি ক্লিয়ার। 3 নম্বর টার্ম যেটা নদী সম্পর্কিত, সেটা হলো কি শাখা নদী। কি নদী গো? শাখা নদী। শাখা নদী কাকে বলবো? যে নদী কোনো মূল বা প্রধান নদী থেকে উৎপন্ন হয়ে মূল নদী থেকে দূরে বা অন্য দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় শাখা নদী। সোজা কথা, সোজা কথা, হ্যাঁ, এত ট্যারা ব্যাকাটাতে যাবো না আমরা। ধরো এই একটা প্রধান নদী চলে আসছে, এটা একটা প্রধান নদী চলে আসছে, ধরো গঙ্গায় চলে আসছে, গঙ্গা নদী চলে আসছে বয়ে এদিক থেকে চলে আসছে। এবার কি হচ্ছে, ঠিক এই জায়গাটা ধরো গঙ্গা নদীর 2 ভাগে ভাগ হয়েছে। কোথায় গো? এই জায়গাতে 2 জায়গায় ভাগ হয়েছে। ধরো মুর্শিদাবাদের কাছে ফারাক্কা ব্যারেজের পরে বা ফারাক্কা ব্যারেজের আগে গঙ্গা নদীর 2 ভাগে ভাগ হয়েছে। এইদিকে একটা ভাগ চলে আছে এইভাবে, ভাগীরথীর নাম নিয়ে এইভাবে চলে যাচ্ছে মুর্শিদাবাদের উপরে কলকাতা, আর আরেকটা ভাগ সোজা বেরিয়ে চলে আসছে বাংলাদেশের দিকে চলে আসছে এইভাবে। তাহলে দেখো মেন নদীটাই 2 ভাগে ভাগ হয়ে গেল। মেন নদীটা যখন 2 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ শাখা বেরিয়ে গেল, অর্থাৎ মেন নদীটা ভাগ হয়ে যখন 2 ভাগে ভাগ হয়ে বা 4 ভাগে ভাগ, 5 ভাগে ভাগ, 10 ভাগে ভাগ, যা ভাগে হবে। আপাতত আমি গঙ্গা নদী সম্পর্কে বুঝাচ্ছি। তো গঙ্গা নদী এই যে 2 ভাগে ভাগ হয়ে এলো, এই দুটো ভাগকে আমরা বলবো কি গঙ্গা নদীর শাখা নদী। তাহলে এই দুটো ভাগ, এই ভাগটার নাম হচ্ছে তোমার ভাগীরথী, গঙ্গা নদীর ভাগীরথী। আর এই ভাগটার নাম হচ্ছে পদ্মা। কি নাম? পদ্মা, রাইট। তাহলে ভাগীরথী বলো বা পদ্মা বলো, এই দুটো হচ্ছে গঙ্গা নদীর শাখা নদী। আশা করছি তোমাদের বুঝতে পেরেছি। এই পদ্মা নদীটা গিয়েও আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, এভাবে ভাগ হয়ে যাবে 2 ভাগে। পদ্মা নদী, এই পদ্মা নদীও 2 ভাগে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। সেই পদ্মা নদী, হ্যাঁ পদ্মা নদী, হ্যাঁ পদ্মা নদী 2 ভাগে ভাগ হলো। একটা হচ্ছে মধুমতি আর একটা হচ্ছে আড়িয়াল খাঁ। একটা কি বললাম? মধুমতি, এই যে মধুমতি, আর একটা হচ্ছে আড়িয়াল খাঁ। আবার দেখো ভাগীরথী নদীও একটা শাখা ছাড়বে, হ্যাঁ, যেটা হচ্ছে আচ্ছা সরি ভাগীরথী না, যমুনা, এই যে যমুনা নদী এখানে এঁকেছিলাম, এটা যমুনা ধরো এঁকেছিলাম। এই যমুনা নদীর প্রধান শাখা নদী, শাখা নদী মানে কি যমুনা নদী থেকে একটা বেরিয়ে গেছে এইভাবে, সেই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী, একটু মনে রাখবে, হ্যাঁ। তো এই হলো শাখা নদী। মেন নদী থেকে যখন কোনো একটা নদী বেরিয়ে যাবে, তখন সেই নদীকে আমরা বলবো শাখা নদী। আর যখন কোনো ছোটখাটো নদী প্রধান নদীর সঙ্গে মিলিত হবে, তখন তাকে আমরা বলবো উপনদী। তাহলে উপনদী আর শাখা নদী দুটো কিন্তু আলাদা আলাদা। মনে রাখবে যে গাছের শাখা পোশাখা বের হয়, অর্থাৎ গাছ থেকে, মেন গাছ থেকে শাখা পোশাখা ডাল বের হয়, তাহলে মেন নদী থেকে বের হবে শাখা নদী। আর উপনদী কি? মেন নদীর সঙ্গে ছোটখাটো নদী এসে মিশবে, সেটাকে বলবো উপনদী। যেমন গঙ্গার উপনদী হচ্ছে যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গন্ডক ইত্যাদি। আর শাখা নদীর উদাহরণ কি বললাম? এই যে গঙ্গার শাখা নদীর উদাহরণ হচ্ছে একটা ভাগীরথী আর একটা হচ্ছে পদ্মা। আর পদ্মা আর আবার শাখা নদী কি? মধুমতি, আড়িয়াল। আর এইদিকে আমি যমুনা যদি ধরি, এটা যমুনার শাখা নদীর নাম কি? সেটা হচ্ছে ধলেশ্বরী। একটু মনে রাখবে, হ্যাঁ, দিতে পারে প্রশ্নগুলো খুব ডেপথে করলে, আলাদাওয়াইজ এগুলোই দেবে, ভাগীরথী, পদ্মা এগুলো। 3 নম্বর টার্মিনোলজি আশা করছি আমাদের ক্লিয়ার। 4 নম্বর যেটা টার্ম নদী সম্পর্কিত, সেটা হচ্ছে নদীর উপত্যকা বা রিভার ভ্যালি, ইংরেজিতে বলা হয় নদীর উপত্যকা বা রিভার ভ্যালি বলা হয়। নদী উপত্যকা কি জিনিস গো? ধরো এই জায়গা দিয়ে, এটা যে জায়গা, এই জায়গাটার উপর দিয়ে নদী বয়ে চলে আসছে, নদী বয়ে চলে আসছে। এই যে জায়গার উপর দিয়ে নদীটি বয়ে চলে আসছে, এই নদীর তল সহ যে জায়গাটা, এই পুরোটা কি বলা হয়? রিভার ভ্যালি বলা হয় বা নদীর উপত্যকা বলা হয়। ধরো আমি যদি এইভাবে আঁকি, এইভাবে আঁকি, ধরো এইভাবে আঁকি, ধরো এটার মধ্যে দিয়ে নদী বয়ে চলে আসছে, চলে আসছে। এই যে নদী বয়ে চলে আসছে, তাহলে এই যে জায়গাটা পুরোটা গর্ত করে কেটে বসে গেছে, তাহলে এই যে বড় জায়গাটা, এটার নাম হচ্ছে উপত্যকা। তো উপত্যকা এরকম ভি আকৃতি হতে পারে, উপত্যকা আবার এরকমও হতে পারে, আয় আকৃতিও হতে পারে, সেটা আমরা পড়বো অবশ্যই।
এর মধ্যে দিয়ে এইভাবে আকৃতি করতে পারে নদী। তো এই যে আয় আকৃতি বলো বা ভি আকৃতি বলো, এই ধরনের বিভিন্ন আকৃতির নদী কিন্তু তৈরি করে। এই যে উপত্যকা, নদী যেটার উপর দিয়ে বয়ে আসছে এবং তলে খাল করেছে, এবং দুই সাইডে যে উঁচু জায়গা, এই সাইডে একটা উঁচু জায়গা দেখো, এই সাইডে উঁচু জায়গা, তলের যে উঁচু জায়গা, নিচু জায়গা, এই সমস্তটাকে একসঙ্গে বলা হয় কি? সমস্তটাকে একসঙ্গে বলা হয় নদী উপত্যকা। তাহলে মাটির বুক কেটে এই উপত্যকা খাদের সৃষ্টি হয়। মাটির বুক কেটে দিয়েছে, এই যে উপত্যকা সৃষ্টি করেছে, এই উপত্যকা, রাইট? এটা হচ্ছে উপত্যকা। উপত্যকা হলো নদীর দুই পাশে অবস্থিত দীর্ঘ, সংকীর্ণ ও নিচু ভূমি, যা নদীর ক্ষয় কার্যের ফলে তৈরি হয়। নদী যখন উঁচু পাহাড় থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তখন তার জলের স্রোত এবং পলির মাটির বুক কেটে এই উপত্যকা বা খাদের সৃষ্টি হয়। অর্থাৎ নদী এটার উপর দিয়ে যাচ্ছে, কেটে বসে গেছে, এই যে দুই সাইডে জায়গা পড়ে থাকলে এই এই এটাকে বলছে উপত্যকা। এই এই এটাকে বলছে উপত্যকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো ছবির মাধ্যমে দেখে নিই, একটু ছবি আছে। এই যে দেখো উপত্যকা, এই যে নদী বয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি নদী। নদী যে খাল করে বসে গেছে, এই দুই সাইড খাল করে বসে গেছে, এই অংশটা আর এই অংশটা খাল করে বসে গেছে, দেখো খাল কেটে বসে গেছে এইভাবে। এটা যদি বের করি আমি, এরকম আকৃতি দেখাচ্ছে। এই যে অংশটা, এটাই হচ্ছে উপত্যকা। এই জিনিসটা আমি এখানে আনলাম, উপত্যকা, নদীর উপত্যকা। এটা আকৃতি কেমন? ভি এর মতো, তাকে ভি আকৃতির নদী উপত্যকা বলা হয়। দেখো এখানেও তাই, এই যে উপত্যকা, এটা পুরোটা উপত্যকা এরকম হয়ে আছে, দেখো এটা কেমন আকৃতি? আয়ের মতো, তাই একে আয় আকৃতির উপত্যকা বলা হয়। এরকম আয় আকৃতির হতে পারে, ভি আকৃতির হতে পারে, ইউ আকৃতির হতে পারে, তাই না? বিভিন্ন আকৃতির কিন্তু উপত্যকা কিন্তু হতে পারে, তো যেমন ভাবে ডিজাইন করবে আর কি। উপত্যকা হচ্ছে এটাই, নদীর দুই পাশে যে উঁচু এবং খারাপ প্রশস্ত এবং সংকীর্ণ গভীর যে অংশ, সেই অংশটাকে আমরা বলবো উপত্যকা। আশা করছি তোমাদের ক্লিয়ার উপত্যকা কি জিনিস। নেক্সট দেখো আমি কি বোঝালাম, শাখা নদী আর মানে শাখা নদী আর উপনদী। ধরো এই নদীটা, এটা মেন নদী, ধরো এটা মেন নদী, প্রধান নদী। এই নদী থেকে ধরো এই নদীটা বেরিয়ে গেছে, এই সাইডে বেরিয়ে চলে এসছে। তখন এই নদীটা মেন নদী থেকে বেরিয়ে চলে এসছে, মানে কি? এটা শাখা, শাখা নদী, রাইট? কিন্তু এটাকে যদি এটা না ভাবতাম যে বেরিয়ে চলে, সেটাকে যদি ভাবতাম যে বাইরে থেকে এসছে, এই প্রধান নদীর সঙ্গে জয়েন করেছে, তখন কিন্তু সেটা শাখা নদী হতো। তখন সেটা কি হতো? তখন সেটা হয়তো উপনদী, উপনদী, তাই না? যে যখন কোনো ছোট নদী বড় নদীর সঙ্গে মিলিত হবে, তখন সেই নদীকে আমরা বলবো উপনদী। তাহলে এটা তখন কিন্তু উপনদী হবে। কিন্তু যদি আমরা ভাবি যে প্রধান নদী থেকে বেরিয়ে চলে এসছে এটা, তখন সেটা হবে শাখা নদী। আশা করছি শাখা নদী, উপনদী এবং উপত্যকা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, রাইট? ওকে, নেক্সট। এবার দেখো নদীর উপত্যকার কিছু বৈশিষ্ট্য দিয়েছে, আমরা একটু জেনে নেব। হ্যাঁ, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। নদীর উপত্যকা যে পড়লাম, সেই উপত্যকার কয়েকটা বৈশিষ্ট্য দেখো। আকৃতি কেমন হয়? আমি একটু আগে বলে দিলাম, আকৃতি ভি আকৃতি হতে পারে, সেটা ভি আকৃতি হতে পারে, বা ইউ আকৃতি হতে পারে, বা আই আকৃতি হতে পারে, বিভিন্ন আকৃতি হতে পারে, ঠিক আছে? তো পার্বত্য অঞ্চলে ভি আকৃতি উপত্যকা তৈরি হয়, পার্বত্য অঞ্চলে ভি আকৃতি, আর কোথাও হবে না কিন্তু। আর ইউ আকৃতি, যেটা ইউ আকৃতি কিন্তু সমভূমি অঞ্চলে হবে। আর আই আকৃতিটাও কিন্তু পার্বত্য অঞ্চলে হবে। ভি বলো বা আই বলো, এই দুটো আকৃতির উপত্যকা কিন্তু পার্বত্য অঞ্চলে হবে, কিন্তু ইউ আকৃতি হবে কোথায়? সমভূমি অঞ্চলে, রাইট? ওকে। আর আর যেটা জানবো, এখানে আর জানার মধ্যে সেরকম কিছু নেই। চলো, ওকে, চলো এতটুকু। নেক্সট, নেক্সট টার্মিনোলজি, নেক্সট টার্মিনোলজি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা মোহনা। তাহলে এটা হচ্ছে 5 নম্বর, মানে সম্ভবত, হ্যাঁ 5 নম্বর টার্ম, মোহনা, বা ইংরেজিতে কি বলা হয়? মাউথ, ঠিক আছে? মাউথ। তোমাদের আমি সেই উদাহরণ যদি বলি, একটা গান আছে যে মোহনায় এসে নদী যদি ফিরে যেতে চায়, সাগর কি তা পারে বিরহ মেনে নিতে, নাগর তা পারে না। বাবুল সুপ্রিয়ার বিখ্যাত একটা গান, দেখবা প্রসেনজিৎ আর রচনা ব্যানার্জি অভিনয় করেছে, পুরাতন মুভি। সেখানে সেই মোহনা ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যদি গানটা একবার শুনে নাও তোমরা। তো মোহনা কি? মোহনা হচ্ছে যে নদী যেখানে গিয়ে মিশবে, হ্যাঁ, একটা নদী যেখানে গিয়ে মিশবে। কোথায় মিশতে পারে? কোনো সমুদ্রে মিশতে পারে, কোনো হ্রদে গিয়ে মিশতে পারে, বা যে কোনো জলাশয়ে গিয়ে মিশতে পারে, অন্য কোনো নদীতে গিয়েও মিশতে পারে, তখন তাকে মোহনা বলবো। যেমন যমুনা নদী কোথায় মিশে? যমুনা নদীটা গঙ্গার সঙ্গে মিশছে, তাহলে যমুনা নদীর মোহনা কোনটা? গঙ্গা নদী, এটা, তাই না? তো এটা হচ্ছে মোহনা সোজা কথাই। তা আমাদের যে গঙ্গা নদী, গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে? গঙ্গা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। কোথায় গো? বঙ্গোপসাগরে। সেটা হলো বে অফ বেঙ্গল, ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় বে অফ
বেঙ্গল, বে মানে কি, বে সালা এরকম বলে না গাল, সেই গাল ভাব না কিন্তু। বে, বে অফ বেঙ্গল অর্থাৎ বাংলার সাগর। বে মানে বাংলার বাংলা, বে মানে হচ্ছে সাগর বলতে পারো, উপসাগর। বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর হলো গঙ্গা নদীর মোহনা, রাইট। তাহলে গঙ্গা নদীর উৎস কোথায় পেয়েছিলাম? গঙ্গা নদীর উৎস পেয়েছিলাম যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে। আর মিশেছে কোথায়? মোহনা কোথায়? বঙ্গোপসাগর, রাইট। মিশেছে কোথায়? বঙ্গোপসাগর। 5 নম্বর আমাদের টার্ম ক্লিয়ার। 6 নম্বর টার্ম যেটা, সেটা হচ্ছে কি, নদী অববাহিকা। কি গো? নদী অববাহিকা। একে ইংরেজিতে কি বলা হয়? রিভার বেসিন। আচ্ছা, তোমাদের বাড়িতে অনেক, বেশিরভাগই বাড়িতে দেখবে বেসিন আছে। বেসিনে কি করে? মুখ ধয়, চোখ ধয়, হাত ধয়, বেসিন, জল পড়ে যেখানে, তাই না? তো বেসিনে তুমি যেখানেই জল দাও না কেন, সেই একটা গর্তের মতো থাকবে। ধরো এটা বেসিন যদি হয়, এটা যদি বেসিন হয়, বেসিনে যেখানে জল ঢালো তুমি, মিডলে এসে একটা ফুটো থাকবে, ফুটোর মধ্যে দিয়ে নিচে নেমে যাবে, নিচে পড়ে যাবে, তাই না? নিচে পড়ে যাবে, সেটাই তো বেসিন, তাই না? তো এই যে পুরো অঞ্চলটাকে আমরা বেসিন বলছি, আমরা যেখানে জল দিই। ঠিক সেই রকমই ধরো একটা নদী, মেন নদী আসলো এইভাবে, মেন নদীর সঙ্গে ধরো শাখা নদী আসলো, মানে শাখা নদী বেরিয়ে গেল, একটা উপনদী এসে মিশে গেল, আর একটা উপনদী এসে মিশে গেল। এভাবে এই যে পুরো অঞ্চলটা, ঠিক আছে, এই যে পুরো অঞ্চলটা যেখান থেকে নদী, উপনদী, শাখা নদী এসে মিশেছে, সেই অঞ্চলটাকে আমরা বলবো নদী অববাহিকা। চলো এখানে আরো ক্লিয়ার করে বলা আছে, নদী তার উপনদী হতে পারে, শাখা নদী হতে পারে, সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে বলবো নদী অববাহিকা বা বেসিন। হ্যাঁ, ধরো একটা টাব, ধরো গামলা, গামলা যেখানে জল ঢালো তুমি, এখানে ঢালো, এখানে ঢালো, এখানে ঢালো, সব কিন্তু এসে মিডিল খানে জমা হবে, সব কিন্তু এসে মিডিল খানে জমা হবে, এখানে জমা হবে, তাই না? তো চারি সাইডে যতই মানে নদী, উপনদী, শাখা নদী যাই থাকুক, সব কিন্তু প্রধান নদীর এই জায়গাতে এসেই জলটা জমা হবে। এই যে পুরো এলাকাটাকে আমরা যেমন বলছি গামলা বা বেসিন বলছি, ঠিক সেরকমই তোমরা বুঝতে পারো যে এই অঞ্চলটা কোন অঞ্চলের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটেছে, সেই অঞ্চলটাকে আমরা বলবো যে নদীর বেসিন অঞ্চল। এটা নদীর বেসিন, নদীর কি বলবো, অববাহিকা অঞ্চল, অববাহিকা অঞ্চল, রাইট। এই হলো নদীর অববাহিকা। শুধু কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলেই হবে। তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় এরকম অববাহিকা কোথায় আছে, বড় বেসিন কোথায় আছে? তো অ্যামাজন নদীতে এরকম বড় ধরনের বেসিন দেখা যায়, তোমাদের বিভিন্ন পরীক্ষা কিন্তু দিয়েছে। অ্যামাজন নদীর অববাহিকাতে পৃথিবীর বৃহত্তম অববাহিকা দেখা যায় বা বেসিন দেখা যায়। ক্লিয়ার? 6 নম্বর টার্ম। ওকে, চলো 7 নম্বর টার্ম পড়বো কি, দোয়াব। কি পড়বো গো? দোয়াব। বলছে একই নদী অববাহিকার পাশাপাশি অববাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলবো? দোয়াব। ধরো এটা একটা অঞ্চল, এটা একটা পুরো অঞ্চল, এই অঞ্চলের উপর দিয়ে ধরো দুইটা নদী পাশাপাশি বয়ে গেছে, এই একটা নদী বয়ে চলে এসছে আর এই একটা নদী বয়ে চলে এসছে, তাহলে মিডলে দেখো জায়গা থাকছে খানি, মিডলে খানি জায়গা থাকছে, এই যে মিডলে জায়গা থাকছে, জায়গা, এই অঞ্চলটাকে আমরা কি বলবো? এই অঞ্চলটাকে আমরা কি বলবো? এই অঞ্চলটাকে আমরা বলবো যে দোয়াব অঞ্চল। অর্থাৎ দুটি নদীর, এটাও নদী, এটাও নদী, দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, এটা হচ্ছে অঞ্চল। দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলটার নাম কি দেবো আমরা? দোয়াব অঞ্চল। ক্লিয়ার? ওকে। তো এরকম দেখো গঙ্গা আর যমুনা, দুটা নদীর দোয়াব অংশে কি করে উঠেছে? আগ্রা শহর গড়ে উঠেছে আর এলাহাবাদ শহর, আমরা এলাহাবাদ বলি না, এলাহাবাদ, হায়দ্রাবাদ, এলাহাবাদ, এলাহাবাদ উত্তরপ্রদেশের, সে আগ্রা শহর বলো বা এলাহাবাদ শহর বলো, সেই দুটো শহর কিন্তু গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী ধরো, এটা গঙ্গা নদী, গঙ্গা নদীর এখানে এসে মিশেছে তোমার যমুনা নদী। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলবো আমরা দোয়াব। এই অঞ্চলে তোমার আগ্রা এবং এলাহাবাদ শহর দুটি গড়ে উঠেছে। তাহলে দোয়াব অঞ্চল বুঝাতে পেরেছি, 7 নম্বর কনসেপ্ট। 8 নম্বর দেখো টার্ম হচ্ছে অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে কি গো? অন্তর্বাহিনী নদী মানে হচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। ওকে ওকে, অন্তর্বাহিনী নদী, অন্তর মানে কি গো? অন্তর মানে হৃদয়, ভিতরে। তো ধরো কোন একটা নদী, কোন একটা নদী ধরো মালদাতে উৎপন্ন হলো, আমি ধরতে বলছি, মালদাতে কোনো নদী উৎপন্ন হয়নি কিন্তু, হ্যাঁ, ধরো কোন একটা নদী মালদাতে উৎপন্ন হলো, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলছি। মালদাতে নদীটা উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর নদীটা বইতে 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 ধরো মালদার ধরো মারপিটের ফেমাস জায়গা আছে কালিয়াচক, কালিচক ধরো উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পর ধরো এসে কোথায় মিশেছে? ধরো তোমাদের
রথবাড়িতে বা গাজলে গিয়ে কোন একটা জায়গায় মিশেছে, অর্থাৎ এটা হচ্ছে মোহনা। তা নদীটা দেখো মালদার মধ্যেই সীমাবদ্ধ, মালদাতেই উৎপন্ন হয়ে মালদাতেই মিশে গেছে, অর্থাৎ মালদার বাইরে কিন্তু যায়নি। তখন সেই নদীকে আমরা বলবো কি অন্তর্বাহিনী নদী। তো এইরকমই ভারতবর্ষে একটা নদী আছে যে নদীটার নাম হচ্ছে লুনি। তোমাদের পরীক্ষা যে কতবার দিয়েছে আমি কিভাবে বলবো, বুঝাবো তোমাদের, গান নাই কি করে বুঝাবো তোকে বল, তো সেরকম ব্যাপার। তোমাদের যে কিভাবে বুঝাবো যে এটা কতবার পরীক্ষায় দিয়েছে তার হিসেব নাই, যে আর এটাই দেয় লুনি, অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো লুনি। তো এই লুনি হচ্ছে ভারতবর্ষেই উৎপন্ন হয়েছে এবং ভারতবর্ষেই মিশেছে, ভারতবর্ষের বাইরে কিন্তু যায়নি। তাই লুনি নদী হচ্ছে ভারতবর্ষের একটা কি অন্তর্বাহিনী নদী, বা ইংরেজিতে কি বলা হয় ইনল্যান্ড রিভার, রাইট? ওকে। আর রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী মনে রাখার দরকার নেই, এটা হ্যাঁ, লুনিটাই মনে রাখবে। আর 9 নম্বর টার্ম দেখো, আন্তর্জাতিক নদী কি? আন্তর্জাতিক নদী কি ইন্টারন্যাশনাল রিভার, যেই নদীগুলো কি করবে একটা দেশে উৎপন্ন হবে আর একটা দেশে গিয়ে মিশবে, সেটাকেই বলবো ইন্টারন্যাশনাল রিভার, তাই না? যেমন ধরো সিন্ধু নদী, সিন্ধু নদী উৎপন্ন হয়েছে ধরো তোমার পার্বত্য অংশ থেকে, অর্থাৎ হিমালয় অঞ্চল থেকে, হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন হয়ে যায় ধরো চীন থেকে উৎপন্ন হয়ে এভাবে বয়ে গিয়ে ভারতের উপর দিয়ে, যেখানে ধরো ভারতের উপর দিয়ে গেছে ইন্ডিয়া, মেরা ইন্ডিয়া, ইন্ডিয়ার উপর দিয়ে গিয়ে ধরো তারপর পাকিস্তান গেছে, তারপরে গিয়ে কোথায় মিশেছে, আরব সাগরে গিয়ে মিশেছে, তাহলে দেখো চীন একটা দেশে উৎপন্ন হয়েছে, ভারতবর্ষের উপর দিয়ে গেছে, পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে, তারপরে আরব সাগরে গিয়ে মিশেছে। তাহলে দেখো বিভিন্ন দেশের উপর দিয়ে গেছে, অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল রিভার, ন্যাশনাল রিভার না, কিন্তু এটা ইন্টারন্যাশনাল রিভার। তো এই ধরনের রিভারকে যখন একাধিক দেশের উপর মধ্য দিয়ে প্রবাহিত হবে যেই নদী, তাকে বলবো ইন্টারন্যাশনাল রিভার বা আন্তর্জাতিক নদী। এরকম নদীর উদাহরণ কি? সিন্ধু বলেই দিলাম। ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়েছে কিন্তু চীনে ব্রহ্মপুত্র নদী কিন্তু ব্রহ্মপুত্র বলা হয় না, কি বলা হয় জানো? সাংপো। তাদের ভাষায় বলে না চ্যাংচুং, এরকম তাদের ইয়াংচিং হ্যাংচুং বলে না, তো ব্রহ্মপুত্র থেকে ব্রহ্মপুত্র তাদের বলে না, কি বলে গা? সাংপো। কি বলে? সাংপো। এটাও তোমাদের পরীক্ষায় দিয়েছে, এটা সম্ভবত সিটেটে দিয়েছে, হ্যাঁ সিটেট এক্সামে দিয়েছে, ঠিক আছে? তা কি বলা হয়? সাংপো বলা হয়। তো ব্রহ্মপুত্র নদী দেখো, ব্রহ্মপুত্র তৈরি হয়েছে চীনে, আর আসামের মধ্য দিয়ে নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র চীন এবং আসাম দুটো দেশের উপর দিয়ে গেছে, তারপর বাংলাদেশে ঢুকেছে, তাই না? এভাবেই আমরা দেখছি ব্রহ্মপুত্র হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার। তারপরে ইউরোপের রাইন নদী, দানুইব নদী, এগুলো হচ্ছে, এগুলো দিবে না তোমাদের এক্সাম্পল দিবে সিন্ধু বা ব্রহ্মপুত্র, রাইট? এই 9টা টার্ম কিন্তু আমরা পড়লাম নদী সম্পর্কিত, রাইট? নদী সম্পর্কিত আমরা কিন্তু 9খানা টার্ম কিন্তু আমরা পড়লাম, রাইট? দেখো এটা মোহনার ছবি দিয়েছি আমি, এই যে সাগরে এসে একদম চারাম চারাম করে ধাক্কা মারছে, এই যে সেটা হচ্ছে সাগর এসে ধাক্কা মারছে, স্রোত। কে গেছো সাগর মহাসাগরে, ঠিক আছে? এই যে সাগর এসে ধাক্কা মারছে, এই দিক থেকে বিভিন্ন নদী এসে মিশবে, এটাই তো মোহনা, তাই না? এই অংশটাই তো মোহনা বলবো আমরা, রাইট? এই দেখো অন্তর্বাহিনী নদী কি? এই যে দেখো ধরো একটা নদী এই জায়গাতে উৎপন্ন হয়ে সারা ছড়িয়ে দেখো মিশে গেছে দেশের মধ্যে কোনো একটা, সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। আর যখন কোনো নদী ধরো এই জায়গাতে উৎপন্ন হয়ে এভাবে গিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে অন্য কোনো দেশে মিশবে, তখন সেটা কি বলবো? আন্তর্জাতিক নদী। এগুলো তো ক্লিয়ার করে দিলাম, আর অসুবিধা নেই। ওকে ওকে, তাহলে আমরা কি পড়লাম এখন পর্যন্ত যেটা পড়লাম যে নদী কাকে বলে, আর নদীর কয়েকটা টার্ম পড়লাম, তাই না? নদী সম্পর্কিত কয়েকটা টার্ম পড়লাম। কি টার্ম পড়লাম এই কথাটা মনে করতে পারছি? উৎস পড়লাম, নদীর উৎস কাকে বলে, তাই না? উৎস পরে কি পড়লাম গো? মোহনা। 3 নম্বর কি পড়লাম? উপত্যকা। দেখি কতটা মনে পড়ছে, উপত্যকা। 4 নম্বর কি পড়লাম? 4 নম্বর পড়লাম তোমার উপত্যকা তো বিভিন্ন রকমের পড়লাম। তারপরে 4 নম্বর কি করলাম? 4 নম্বর পড়লাম তোমার এগুলো নদী অববাহিকা, দোয়াব, আন্তর্জাতিক নদী, এগুলো দোয়াব বললাম, দোয়াব বললাম। 5 নম্বর আন্তর্জাতিক নদী পড়লাম, অন্তর্বাহিনী নদী পড়লাম, তাই না? অন্তর্বাহিনী নদী পড়লাম, 7 নম্বর কি পড়লাম? অববাহিকা বা বেসিন, অববাহিকা পড়লাম। এগুলো আমরা পড়লাম। চলো আর কয়েকটা জিনিস দেখে নেই আমরা, কি আছে দেখো। আর 2-1টা টার্ম আছে, কিন্তু তার আগে এখানে নদীকে ভাগ করেছে দেখো।
নদীর উৎস অনুসারে বা জলপ্রবাহের স্থায়িত্ব অনুসারে নদী পর্যন্ত দুই প্রকার। কি কি ভাগ? এক নম্বর ভাগ হচ্ছে তোমার হচ্ছে কি, এক নম্বর ভাগ হচ্ছে তোমার নিত্যবাহী নদী। নিত্যবাহ কি ভাগ বললাম? নিত্যবাহ বা বাহী বলা হয়, নিত্যবাহ নদী, অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকবে। দুই নম্বর ভাগ বললাম অনিত্যবাহ, অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকবে না। কেন থাকবে না? কারণ সেই নদীটা বরফ থেকে উৎপন্ন হয়নি বা কোনো ঝর্ণা থেকে উৎপন্ন হয়নি, তাই জল থাকবে না এখানে। কিন্তু এখানে বরফ বা ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে, তাই এই নদীটার জল থাকবে। তাই এই নিত্যবাহ নদীর আরেকটা নাম কি বলবো? 12 মাসি নদী, যেটা তোমাদের এক্সামে দিয়েছে, WBCS এই এক্সামটা দিয়ে পরীক্ষা দেয় এই প্রশ্নটা, আর 12 মাসি নদী, রাইট? ওকে, তো বলেই দিলাম, দেখো এখানে আবার দিয়েছে ঘটা করে। তো নিত্যবাহ নদী কি জিনিস? এই নদীতে সারা বছর জল থাকবে, সোজা কথাই। অনিত্যবাহ নদী কাকে বলবো? যে নদীতে সারা বছর জল থাকবে না। এবার ইংরেজিগুলো জেনে রাখো। নিত্যবাহ নদীর ইংরেজি হচ্ছে প্যারেনিয়াল রিভার, আর অনিত্যবাহ নদীর উদাহরণ কি? নন প্যারেনিয়াল রিভার। নিত্যবাহ নদীর উদাহরণ কি? গঙ্গা, সারা বছর জল থাকে না? থাকে না। ব্রহ্মপুত্র সারা বছর জল থাকে। সিন্ধু, কারণ এই নদীগুলো কি বরফের জলে পুষ্ট নদী, তাই এই নদীর আরেকটা নাম কি? 12 মাসি নদী। বারবার বলছি, WBCS এই প্রশ্নটা দিয়েছে, 12 মাসি নদী, 12 মাসি নদী। আর অনিত্যবাহ সারা বছর জল থাকবে না, কেবল তার বৃষ্টি জল হবে তখনই থাকবে, বাদ বাকি শুকিয়ে থাকবে, তাই না? এরকম নদীর উদাহরণ কি? বাঁকুড়ার গন্ধেশ্বরী। আর দামোদর, দামোদরকে কি বলা হয়? এটাও পরীক্ষা দিয়েছে, হ্যাঁ। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। আর বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোসি, কোসি, একে বলা হয় বিহারের দুঃখ। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়েছে, হ্যাঁ, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এগুলো রিপিট হয়েছে এবং আগামী দিনেও হবে। সুবর্ণরেখা মহানদী, মহানদী কোথায় আছে? উড়িষ্যাতে আছে। এই সমস্ত নদী হলো অনিত্যবাহী, এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী, রাইট? আর নিত্যবাহী যেগুলো নদী সেগুলোকে নীল রঙের দেখায়, নীল কালার দিয়ে দেখায়, ম্যাপে ম্যাপে নীল কালারের দেখায়। আর অনিত্যবাহী নদী মানে ম্যাপে বুঝতে হবে কালো কালার দিয়ে দেখাবে, রাইট? এই দুটো একটা পয়েন্ট মনে রাখবে, তাহলেই হবে। চলো দেখো, একটা ছবি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অনিত্য, অনিত্যবাহ, অনিত্যবাহী বা বাহ মানে কি? দেখো শুকিয়ে গেছে, মনে হচ্ছে না যে মালদার তোমার মহানন্দা, তাই না? মহানন্দার মতো লাগছে, দেখো মালদার। এরা মালদা যখন বাঁধে যায় তখন এরকম তার নদীকে দেখতে মনে হয়। তো এটা হচ্ছে একটা অনিত্যবাহ, সারা বছর জল থাকে না, তাই না? সারা বছর কিন্তু জল থাকে না। আর দেখো যে যে নদীতে সারা বছর জল থাকে, দেখো জল দেখেই বোঝা আছে বরফের জলে, এগুলো কি হবে? নিত্যবাহ হবে, নিত্যবাহ নদী। সারা বছর জল থাকবে নদীতে, নিত্যবাহী নদী, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, তোমার সিন্ধু, এই সমস্ত নদীগুলো। ওকে, ওকে, তাহলে আমাদের টার্মিনোলজি ক্লিয়ার। এবার কয়েকটা আমরা মেন মেন নদীর নাম দেবো, যেহেতু নদী চ্যাপ্টার পড়ছে তাই মেন কয়েকটা নদীর নাম কিন্তু আমাকে পড়তে হবে। যেমন চীনে একটা মেন নদী আছে ইয়াংজি, মনে রাখতে হবে ইয়াংজি। গঙ্গা আছে ভারত বাংলাদেশের উপর দিয়ে গেছে, গঙ্গা নদী। ব্রহ্মপুত্র নদী কোথায় আছে? চীনে কি বলা হয়? সাংপো বলা হয়। চীনে কি বলা হয় গো? সাংপো। আর ভারতে ব্রহ্মপুত্র আসামে যখন ঢুকে যায়। আর একটা সিন্ধু নদী। এই সমস্ত নদীগুলো এশিয়ার মধ্যে আছে, দেখো এই নদীগুলো সব এশিয়া মহাদেশের মধ্যে। নীলনদ, দেখো আফ্রিকা মহাদেশের মধ্যে নদীগুলো কি? নীলনদ ইম্পর্টেন্ট। নীলনদকে কি বলা হয়? দীর্ঘতম নদী। নীলনদকে কি বলা হয়? পৃথিবীর দীর্ঘতম নদী। কি বলা হয়? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এটাও পরীক্ষা দিয়েছে, হ্যাঁ। দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ, রাইট? নীলনদ। আর পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম, বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো আমাজন বা অ্যামাজন বলে উচ্চারণ করা হয়, অ্যামাজন নদী, রাইট? এটা হচ্ছে বৃহত্তম মানে এরকম বড়, আর দীর্ঘতম মানে এরকম এরকম লম্বাতে বড়। এটা হচ্ছে হাইটে মানে প্রস্থতে বড়, প্রস্থতে, রাইট? তো নীলনদ কোথায় আছে? আফ্রিকাতে আছে। গান আছে না, মিশরের নীলনদ? তো সে মিশরের নীলনদ হচ্ছে আফ্রিকা মহাদেশে পৃথিবীর দীর্ঘতম নদী। আর মিসিসিপি মৌসুরি, এটাও তোমার আছে কোথায়? উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকা মহাদেশে আছে মিসিসিপি মৌসুরি, ঠিক আছে? আর আমাজন কোথায় আছে? আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকাতে আছে। আমাজন হচ্ছে পৃথিবীর পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। ওকে। আর মারে ডার্লিং, দেখো ওশিয়ানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়ার মধ্যে আছে মারে ডার্লিং, ঠিক আছে? মারে এবং ডার্লিং, তাই না? এই যে মারে এবং ডার্লিং, কে মারে? ডার্লিং মারছে তার, মারে ডার্লিং।
ঠিক আছে, এই মারে ডার্লিং আছে ওশিয়ানেতে আছে বা অস্ট্রেলিয়াতে, যেটা বলছি আমরা এই নদীগুলোর নাম একটু মনে রাখবে কোথায় কোনটা আছে। আর গঙ্গা নদীর একটু দৈর্ঘ্যটা মনে রাখবে, বাকিদের মনে রাখার দরকার নাই। 2525 কিলোমিটার, 25 কিলোমিটার। এই হলো আমাদের বিভিন্ন দেশের মহাদেশের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা নদীর নাম, যেগুলো থেকে প্রশ্ন বারবার এসেছে এবং আগামী দিনেও আসবে। ওকে, দেখো 10 নম্বর কনসেপ্ট এখনো টার্ম কিন্তু আমাদের কমপ্লিট হয়নি। 10 নম্বর টার্ম হচ্ছে ধারণ অববাহিকা, কিন্তু এটা আমরা পড়ে নিয়েছি, ক্যাচমেন্ট বেসিন বা রিভার বেসিন যেটা আমরা বলছি, এটা কিন্তু পড়ে নিয়েছি। দেখো মূল নদী তার উপনদী বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে জল সংগ্রহ করে সেই অঞ্চলকে ধারণ অববাহিকা বলা হয়। মানে এই যে টাবের উদাহরণ দিলাম না, যেখানেই জল ঢালো তুমি সব কিন্তু এসে এই মিডলে জমা হবে, তাই না? তো এটাই তো আমরা বলছি বেসিন, ক্যাচমেন্ট বেসিন, এখানে জল এখানেই ধারণ করবে, তাই না? তো এই অঞ্চলটাকে আমরা কি বলবো, ক্যাচমেন্ট বেসিন বা ধারণ অববাহিকা। রাইট, এটা পড়ে নিয়েছি। আরো সহজভাবে এখানে দিয়েছে, তোমরা পড়ে নিবা। যে অঞ্চল থেকে বৃষ্টির জল গড়িয়ে এসে একটা নদী জমা হয় সেটাকে নদীর অববাহিকা বলা হয়। ছবি টবি দিয়েছে দেখো, এই যে নদী এসে জমলো, এদিক থেকে নদী এসে পড়েছে, এদিক থেকে উপনদী এসছে, মূল নদী এটা, চারিদিক থেকে এসে দেখো এই অঞ্চলটা গিজিমিজি হয়ে গেছে, তাই না? চারিদিক এই অংশটা পুরো আমরা বলবো ক্যাচমেন্ট বেসিন। ওকে, রাইট। ওকে, 11 নম্বর টার্ম যেটা, সেটা হচ্ছে কি জলবিভাজিকা। কি বলবো, জলবিভাজিকা, ইংরেজিতে ওয়াটার সেট বলা হয়। জল মানে কি, জল মানে জল, পানি, ওয়াটার। বিভাজিকা মানে কি, বিভাজিকা মানে ভাগ করা, অর্থাৎ জলকে ভাগ করে যে অঞ্চলটা বা যে পাহাড়টা, যে পাহাড়ি অংশটা জলকে দুই ভাগে ভাগ করে দেয়। ধরো এখানে একটা পাহাড় আছে, এরকম করে একটা পাহাড় আছে, পাহাড়ের ধরো বৃষ্টি হলো, বৃষ্টি জলটা এসে তোমার এই নদীতে বৃষ্টি হলো, এখানে বৃষ্টির পর নদী গড়ে এই সাইডে চলে গেল। এর সঙ্গে শাখা নদী আছে, উপনদী এসে হ্যান ত্যান আছে, আমি মেনে নিলাম এরকম করে আছে। আর আর কিছু বৃষ্টি ধরো এদিককার নদীতে চলে গেল, এর শাখা নদী আছে, উপনদী আছে, বিভিন্ন আছে। তাহলে বৃষ্টি ধরো এই অংশ হলো, ধরো এই অংশ হলো টপে, এই বৃষ্টি দুই ভাগে ভেঙে গেল, অর্ধেক বৃষ্টি এদিকে চলে গেল আর অর্ধেক বৃষ্টি ধরো এইদিকে চলে গেল। তাহলে এই কিসের জন্য গেল, এই উঁচু অংশের জন্য গেল, এই উঁচু অংশের জন্য। এই যে উঁচু অংশ, এই উঁচু অংশে বলবো আমরা ওয়াটার শেড বা জলকে যে ভেঙে ভাগ করে দিয়েছে, জলবিভাজিকা। রাইট, চলো আরো ভালোভাবে বুঝি। একটা ছবি আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে উঁচু অংশ, এই যে উঁচু অংশ, এই এটা উঁচু অংশ। এই উঁচু অংশতে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন কি হচ্ছে, অর্ধেক জল এদিকে চলে যাচ্ছে আর অর্ধেক জল এদিকে নামছে। দেখো অর্ধেক জল এদিকে চলে যাচ্ছে, আর অর্ধেক জল এদিকে নামছে, অর্ধেক জল এদিকে চলে যাচ্ছে, অর্ধেক জল এদিকে নামছে। দেখো এখানেও তাই, দেখো অর্ধেক জল এদিকে চলে যাচ্ছে, অর্ধেক জল এদিকে নামছে। তাহলে এই যে উঁচু অংশ, এই সিডারের মতো, দেখো এই উঁচু অংশের নামই হচ্ছে কি ওয়াটার শেড বা কি বলা হয়, জলবিভাজিকা। জলকে যে দুই ভাগে ভাগ করেছে, বিভাজিকা। আশা করছি তোমাদের ব্রেনে ক্লিয়ার। এরকম করে কেউ বুঝাবে না, সত্যি কথা, একদম একদম রিয়াল বাস্তব কথা। আর এগুলো বুঝো না বলে তোমরা একটা জিনিস নিয়ে সারা বছর পড়তেই থাকো। একবার পড়বো, সব পরীক্ষা দেবো আর সব পরীক্ষায় কমন পাবো, ঠিক আছে? এইভাবে পড়তে হবে, একবারই পড়বো, বারবার পড়বো না। একবার পড়বো একই নোট, বারবার রিভিশন দেবো, বারবার 14 রকম নোট পড়তে হবে না, একটা নোট ভালো করে পড়বো এবং সেটাকে বারবার রিভিশন দেবো, তাহলেই হবে, ঠিক আছে? তো এই যে উঁচু অংশ, সেটা বলছে কি ওয়াটার শেড। বা আর একটা যদি ভালো উদাহরণ দেয়, বাড়িতে তোমাদের নিশ্চয় চালা আছে বা এরকম টাইপের বাড়িও দেখতে পাওয়া তোমরা, এরকম টাইপের, হ্যাঁ এরকম টাইপের বাড়িও দেখতে পাবো। এটা এক্সট্রা হয়ে গেল, এরকম টাইপের একটা বাড়িও দেখতে পাবো, টিনের বাড়ি হতো, হ্যাঁ যারা দেখেছে তারা বুঝতে পারবে, ঠিক আছে? জানলা রেখে দিলাম, এখানে উঁকি মারবো, বাইরে দেখবো। তো ধরো বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর কি হয়, জল কি এক সাইডে যায়? বৃষ্টি যখন হয় অর্ধেক জল এদিকে বয়ে চলে যায়, এভাবে নিচে টপ টপ করে এখানে পড়বে, তাই না? আর অর্ধেক জল ভাগ হয়ে এদিকে পড়তে পড়তে এদিকে যাবে। তো কিসের জন্য দুই ভাগ হয়ে গেল? এই যে মিডিলকার এই উঁচু অংশের জন্য। এই মিডিলকার উঁচু অংশের নামে কি, মিডিলকার উঁচু অংশের নামে জলবিভাজিকা বা ওয়াটার শেড। আশা করছি তোমাদের এবার অন্তত ক্লিয়ার হয়েছে। এরপরে না হলে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আর বুঝতে হবে না, ঠিক আছে? সোজা কথা ভাই, নাকে তেল দিয়ে ঘুমাও, এত টেনশন নিতে হবে না এরপরে না বুঝতে পারলে, ঠিক আছে? চলো, হ্যাঁ
তাহলে এই 11টা টার্ম আমরা এখন পর্যন্ত পড়লাম, ঠিক আছে? 11খানা টার্ম পড়লাম। তাহলে প্রথমে আমরা নদী কি জিনিস সেটা ডেফিনেশন জেনেছি, নদী কি। 2 নম্বর আমাদের কথা অনুযায়ী ট্রাম পড়লাম, নদী সম্পর্কিত কিছু ট্রাম পড়লাম যেটা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে নদীর কাজ পড়বো, কাজ কি, নদী কি কাজ করে, কি কাজে লাগে। তো নদীর প্রধানত 3 ধরনের কাজ থাকে। কি কি কাজ? 1 নম্বর ক্ষয় করবে, ও অবশ্যই করবে। 2 নম্বর করবে কি, বহন করা, বয়ে নিয়ে যাওয়া। 3 নম্বর কাজ হচ্ছে কি, সঞ্চয় করা। 3 নম্বর কাজ হলো সঞ্চয় করা। আমরা সঞ্চয় কোথায় করি? আমরা সঞ্চয় করি বাথরুমে, ঠিক আছে? বাথরুমে সঞ্চয়, বাথরুমে ভরে দেয় দিয়ে তখন তুলতে আসে বাথরুমে, ঠিক আছে? যাই হোক, মজা করে বললাম, কেউ কিছু মাইন্ডে নেবে না, ঠিক আছে? তাহলে নদীর দেখো ক্ষয়, ক্ষয় কোথায় করো গো? ক্ষয় করবে উচ্চ গতিতে। নদী যখন উঁচু জায়গায় বয়ে আসবে তখন ক্ষয় করবে, হ্যাঁ, উচ্চ গতিতে। আর বহন কোথায় করবে? মধ্য গতিতে। কোথায় করবে? মধ্য গতিতে। আর সঞ্চয় কোথায় করবে? সঞ্চয় করবে নিম্ন গতিতে। তা নদীর 3টা গতি, 3টা গতিতে 3 রকম কাজ, সেগুলো আমরা পড়বো এবার, চলো। ওকে, দেখো 1 নম্বর নদীর কাজ কি? 1 নম্বর নদীর কাজ হলো কি, ক্ষয় বা ইংরেজি কি বলা হয়, ইরোশন। আমি বারবার বলছি ইংরেজি টার্মগুলো পড়বে, কারণ সিটের দেবে তোমরা, ঝাড়খণ্ড টেট দেবে, ইংরেজিগুলো কাজে লাগবে, ইংরেজিতেই প্রশ্ন হবে। তো ক্ষয় কাজ, নদীর 1 নম্বর কাজ কি, ক্ষয়। তাহলে ক্ষয় কোথায় করে সেটা মনে রাখলে হবে, এত কিছু জানার দরকার নেই। ক্ষয় কোথায় করে? উচ্চ প্রবাহে। নদীর 3টা প্রবাহ, একটা উচ্চ, একটা উচ্চ প্রবাহ, উচ্চ প্রবাহ, আর 2 নম্বর কি, মধ্য প্রবাহ, মধ্য প্রবাহ, আর 3 নম্বর হচ্ছে নিম্ন প্রবাহ। কি বললাম? নিম্ন প্রবাহ, তাই না? এই 3টা গতি যার দেখা যাবে তাকে কি নদী বলবো? আদর্শ নদী। 3টার মধ্যে একটা দেখা না গেলে তাকে আদর্শ নদী বলবো না, আদর্শ নদী বলবো। যেমন গঙ্গা ভারতের হচ্ছে আদর্শ নদী, রাইট? এবার গঙ্গা নদী উচ্চ গতিতে কি করবে? ক্ষয় করবে। উচ্চ প্রবাহে কি করবে? ক্ষয় করবে। মধ্য প্রবাহে কি করবে? বহন করবে। আর নিম্ন প্রবাহে কি করবে? সঞ্চয় করবে। আমি বারবার বলছি, কেন বলছি জানো? এই 3টা প্রশ্নই তোমাদের পরীক্ষাতে দিয়েছে, PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। তোমরা সলিউশন যখন করাবো তোমাদের, তোমরা দেখতে হবে এই 3টা প্রশ্ন কিন্তু দিয়েছে। এটা পার্ট 2 এ আনবো, তখন তোমরা দেখতে পাবে। ওকে, চলো। 2 নম্বর কাজ দেখো, বহন। কি করে? বহন করো। বহন কোথায় করে? বহন করে তোমার কি বললাম, মধ্য প্রবাহে। কোথায় করে গো? মধ্য প্রবাহে, মধ্য প্রবাহে বা মধ্য গতি। মধ্য প্রবাহে বা মধ্য গতি বলতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো, মধ্য কথা থাকলেই হবে, মধ্য গতিতে, ঠিক আছে? বা ইংরেজি কি বলা হয়? ট্রান্সপোর্টেশন, তাই না? তাহলে যে উঁচু জায়গা, পাহাড়ে যে নদীটা উৎপন্ন হলো, উৎপন্ন হওয়ার পর বয়ে চলে আসছে, বয়ে চলে আসছে, যে নদী বয়ে চলে আসছে, উঁচু জায়গাতে ক্ষয় করে দিয়েছে, উচ্চ প্রবাহে ক্ষয় করেছে উঁচু জায়গাতে। তাহলে এই ক্ষয়গুলো, ক্ষয় করার পর যে মেটেরিয়ালস গুলো, বালি, পাথর, হ্যাঁ, তোমার রড সিমেন্ট, রড সিমেন্ট না, তোমার যে জিনিসপত্র বয়ে নিয়ে চলে আসতে হবে, এই বয়ে নিয়ে আছে এই জায়গাতে, তখন এটা বহন করছে এই জায়গায়, বহন মধ্য প্রবাহে। তারপরে গিয়ে আর বইতে পারছে না, তখন এই সমুদ্রে গিয়ে মিশে গেছে। এখানে আছে সমুদ্রে গিয়ে মিশে, তখন এখানে কি করবে? সঞ্চয় করে দেবে, জমা করে দেবে, তাই না? সঞ্চয় করে দেবে, তখন সেটা নিম্ন প্রবাহ। চলো দেখবো 3 নম্বর কাজ কি নদী। 3 নম্বর কাজ হলো সঞ্চয় কাজ বা ডিপোজিশন, বা ডিপোজিট, বা ডিপোজিশন। তো নদীর গতিবেগ যখন নিম্ন প্রবাহে কমে যায়, তখন ধরো বালি বলো আর পলি বলো আর নুড়ি বলো ইত্যাদি কি হয়? জমা হয়ে যায়, একে সঞ্চয় বলছে। তো সঞ্চয় শব্দ কোথায় বেশি হয়? নিম্ন প্রবাহে। নিম্ন প্রবাহিতে সঞ্চয় হবে, আমি বললাম না? উচ্চ প্রবাহে হবে ক্ষয়, মধ্য প্রবাহে কি হবে? বহন, আর নিম্ন প্রবাহে সঞ্চয়, রাইট? চলো, নদীর 3টা কাজও পড়ে নিলাম। এবার নদীর যে প্রবাহ পর্যায় সেগুলো আমরা পড়বো, নদীর প্রবাহ পর্যায়। তো নদীর জীবনকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, একটা যে উচ্চ প্রবাহ, 2 নম্বর মধ্য প্রবাহ, 3 নম্বর হচ্ছে নিম্ন প্রবাহ। যেমন আমাদের জীবন, একটা হচ্ছে যৌবন, ধরি আমরা যদি যৌবন ধরি আমাদের জীবনকে, যৌবন কাল, ঠিক আছে? 2 নম্বর যদি আমরা দেখি মধ্যম কাল, বা আমাদের সেটা কি বলবো, 40 বছরের পরে একটা, ধরো 40 প্লাসের সময় একটা সময়। আর 3 নম্বর যদি দেখি বার্ধক্য বা বুড়ো হয়ে যাওয়া, হ্যাঁ, বার্ধক্য অবস্থা। তা আমাদের 3টা দেখো, 3টা পর্যায়। নদীরও 3টা পর্যায় দেখো। উচ্চ গতি, যৌবন অবস্থা যখন থাকে তখন আমরা কি করবো? আমাকে পাথর দাও আর বালি দাও, যুবকে হজম করে শেষ করে দেবে, বা যতই কাজ দাও সে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করে দেবে, এত শক্তি থাকে। তো নদীর ঠিক যৌবন, আমাদের যে যৌবন, নদীর তখন চলছে উচ্চ প্রবাহ, উচ্চ প্রবাহ যৌবন অবস্থা। প্রচুর কাজ করে, প্রচুর ক্ষয় করে এই উচ্চ প্রবাহে, চরম পরিমাণে ক্ষয় করে।
তারপরে যখন আমরা 40 বছর হয়ে যায়, যৌবন যখন পার হয়ে যায়, বিয়ে শাদী করার পর বাচ্চা কাচ্চা যখন 40 বছর প্লাস হয়ে যায়, তখন আমার মধ্যে খুব দায়িত্ব থাকে, মাকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে, ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে সংসার করতে হবে, বাপরে বাপ এক বিশাল চাপ। তখন সবাইকে বয়ে নিয়ে গিয়ে আমাকে সংসারটা টানতে হবে। অর্থাৎ এটা হচ্ছে নদীরও ঠিক সেরকম, এটা হচ্ছে মধ্য প্রবাহ। হয়তো করে দিল, বিয়ে শাদী তো করে দিলাম, বাচ্চা কাচ্চা তো হয়ে গেল, এবার সবাইকে কি করতে হবে, মানুষ করতে হবে, সেটা হচ্ছে 40 বছরের পর, সেটা হচ্ছে মধ্য প্রবাহ। ঠিক আছে, নদীর তখন এটা কি করবে, বহন করে নিয়ে যায়। আমরা যেমন বহন করে নিয়ে যাই, সবার দায়িত্ব নেই, নদীও সেরকম মধ্য প্রবাহ কি করবে, বহন করবে, বহন। আর উচ্চ প্রবাহ কি করলো, ক্ষয় করলো, তাই না? আর নিম্ন প্রবাহ যেটা বার্ধক্য অবস্থা, বার্ধক্য বুড়ো হয়ে গেছে, এবার আর চলতে পারছি না, 60+ হয়ে গেছে, তখন আর কি করব, তখন আর কিচ্ছু করতে হবে না, তখন ছেড়ে দেবো, আমার যা দায়িত্ব থাকবে ছেলের উপর মেয়ের উপর ছেড়ে দেবো, তোরা দেখে লাগা বুঝে লাগা, আমি আর পারছি না, যা সঞ্চয় করে দিলাম, ওদের হাতে ট্রান্সফার করে দিলাম। অর্থাৎ নদীরও ঠিক নিম্ন প্রবাহে এরকম অবস্থা হয়, সে আর বইতে পারে না, তখন সে কি করে, সঞ্চয় করে দেয়। কি করে গো, সঞ্চয় করে, নদীর সঞ্চয় করে। তো এই হলো নদীর 3টা পর্যায়ে মানুষের জীবনের সঙ্গে আমরা তুলনা করতে পারি। নদীর উচ্চ প্রবাহ মানে আমাদের হচ্ছে যৌবনকাল, যৌবনকাল। মধ্য প্রবাহ মানে আমাদের 40+ ধরো বয়স। আর নিম্ন প্রবাহ মানে হচ্ছে বার্ধক্য অবস্থা। আশা করছি তোমাদের জিনিসগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। যৌবনকালে কি করব, ক্ষয় করব, বিয়ে করব, বাচ্চা কাচ্চা করব, টাকা পয়সা অনেক থাকলে সেগুলো খরচ করব, ক্ষয় করব। 40 বছর পরে কি করব, যা মা বোন ছেলে মেয়ে বউ বাচ্চা যা আছে সবকে কি করব, বয়ে নিয়ে তার সংসার চালাবো, অর্থাৎ বহন করবো, সবাই দায়িত্ব নিব। আর বুড়ো বয়স 60 বছর হয়ে গেলে আমি কি করবো, সবকিছু ছেড়ে দেবো, অর্থাৎ ছেলেদের হাতে ট্রান্সফার করে দেবো, অর্থাৎ সঞ্চয় করে দেবো আমার যা থাকবে, ঠিক আছে, সবাই হ্যান্ড ওভার করে দেবো। এই হলো নদীর প্রবাহের পর্যায়ের সঙ্গে মানুষের একটা তুলনামূলক আলোচনা আমি তোমাদের করে দিলাম, তোমাদের যাতে খুব ইজিলি মনে থাকে। ওকে, চলো এবার যেটা হচ্ছে আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহ, বা ইংরেজিতে কি বলা হয় গো, ইংরেজিতে বলা হয় আপার কোর্স, আপার কোর্স। তো নদীর উচ্চ প্রবাহ কোথায়, দেখো নদীর উৎস থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল পর্যন্ত। তো ভারতে যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথায় আমি একটু আগে বলে দিয়েছি। গঙ্গা নদীর উচ্চ প্রবাহ হচ্ছে যে গোমুখ নামক গুহা, সে গোমুখ, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার দিয়েছে, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, গোমুখ নামক গুহা থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে কোথায় পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত এসেছে। অর্থাৎ গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথায়, গঙ্গা নদীর উচ্চ প্রবাহ হচ্ছে গোমুখ নামক গুহা। গোমুখ এটা উত্তরাখণ্ডে আছে, ইউকে লিখে দিলাম উত্তরাখণ্ড। এই গোমুখ থেকে কোথায় পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত, হ্যাঁ উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত, উত্তরপ্রদেশ এটা মনে হয় উত্তরাখণ্ডের মধ্যে। তাই হরিদ্বার, হরিদ্বার পর্যন্ত হচ্ছে কি উচ্চ প্রবাহ গঙ্গার। গঙ্গার মধ্য প্রবাহ কোনটা বলো দেখি একবার, ভাবো মধ্য প্রবাহ কোথায়, হরিদ্বার থেকে, হরিদ্বার থেকে স্টার্ট হবে, হরিদ্বার থেকে আমাদের রাজমহল পাহাড় পর্যন্ত, রাজমহল, রাজমহল পাহাড় পর্যন্ত, রাইট। আর নিম্ন প্রবাহ তাহলে কোথায় হবে, নিম্ন প্রবাহ হবে দেখো রাজমহল থেকে, রাজমহল পাহাড় থেকে কোথায় হবে, একদম বঙ্গোপসাগর পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত, রাইট। এটা হচ্ছে গঙ্গা নদীর 3টা গতি আমি একসঙ্গে বলে দিলাম, রাইট। তো গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথায়, গঙ্গা নদীর উচ্চ প্রবাহ আছে এটা গোমুখ নামক গুহা থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত, রাইট। ওকে, বৈশিষ্ট্য কি এখানকার গঙ্গা মানে নদীর উচ্চ প্রবাহের, ভূমির ডাল খুব বেশি হবে, অবশ্যই সব থেকে বেশি হয়, গতিবেগ বেশি হবে, হবেই তো, শক্তি তো বেশি হয় যৌবনকালে, শক্তি তো বেশি হবেই, গতি বেশি হবে। ক্ষয়, প্রধান কাজ কি, ক্ষয় করা, বারবার বলছে, এটা প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, বারবার যদি তোমাদের পড়াতে পড়াতে মনে করাচ্ছে, কারণ তোমরা এগুলো ধ্যান দিবে বেশি। আর এই নদী উপত্যকা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে, সেটা আমরা পড়বো হ্যাঁ আজকের ক্লাসে। এবার দেখো নদী যে উচ্চ গতিতে ভন ভন করে বয়ে চলে আসছে, আসার ফলে নদী যে উচ্চ গতিতে, এভাবে উচ্চ গতিতে, হ্যাঁ নদী উচ্চ গতিতে এখানে উৎপন্ন হয়ে এভাবে হন হনিয়ে চলে আসছে, এভাবে এই যে চলে আসছে, আসার ফলে কিছু ভূমিরূপ তৈরি করে। ভূমিরূপ মানে কি, ভূমি মানে কি মাটি বা ভূমি, আর রূপ মানে কি চেহারা, অর্থাৎ কিছু চেহারা, ধরো কিছু চেহারার তৈরি করে, কিছু চেহারার, চেহারার পরিবর্তন করে, অর্থাৎ কিছু চেহারা তৈরি করে, কিছু ভূমিরূপ তৈরি করে, কিছু চেহারা তৈরি করে। কোথাও ভূমিরূপ মানে মাটির আকৃতি ভি এর মতো দেখতে, কোথাও আয়ের মতো দেখতে। অর্থাৎ নদীর, নদীর উচ্চ প্রবাহে, কি বললাম, উচ্চ প্রবাহে সৃষ্ট
গুরুত্বপূর্ণ ভূমিরূপ সেটা আমরা পড়বো। তো কি কি তোমাদের পরীক্ষায় কিন্তু দিয়েছে এইটা, তোমাদের PYQ আপার প্রাইমারি টেট এই প্রশ্নটা দিয়েছে। গিরিখাত বলে দেয়নি, গর্জ বলে দিয়েছিল। হ্যাঁ, গর্জ গর্জ বলে দিয়েছিল। তো এবার বাকিগুলো দিতে পারে, তাই না? তো দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট যে ভূমিরূপগুলো, নদীতে উচ্চ প্রবাহে কি করে, ক্ষয় করে, আর ক্ষয়ের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো 1 নম্বর, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকা আগেই বলে দিয়েছি যে নদীর নিচের দিকে বেশি ক্ষয় করলে ভি এর মতো যে উপত্যকা থাকে, উপত্যকা কি জিনিস আগেই বুঝালাম, উপত্যকা, তাই না? নদী যেটার উপর দিয়ে আসছে অতিরিক্ত ক্ষয় করে দিচ্ছে, ক্ষয় করার ফলে যে ভূমিরূপ তৈরি করছে একটা দুই সাইডে, এই যে এই অংশটা, এই সেটাকে বলছি আমরা কি ভি এর মতো দেখতে, এটা উপত্যকা। আয়ের মতো হতে পারে, তাই না? আয়ের মতো হতে পারে, সেটা আয়ের মতো হতে পারে আয়। এই যে এগুলো হচ্ছে উপত্যকা, নদীর উপর দিয়ে আসে, তো এরকম ভি আকৃতির উপত্যকা কিন্তু তৈরি করে। প্রশ্ন হবে এরকমই যে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি হলো, অন্যান্য অপশন দিবে, তার মধ্যে একটা ভি আকৃতির উপত্যকা সঠিকটা দেবে, তোমাকে অপশন সঠিক এটা বাঁচতে হবে। তাহলে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় নদীর উচ্চ প্রবাহে। 2 নম্বর যেটা ভূমিরূপ সেটা হচ্ছে গিরিখাত, যেটা গর্জ বলা হয়। গিরিখাত, যে গিরিখাত কি জিনিস তোমাকে কিন্তু জানতে হবে, যে গিরিখাত কি জিনিস। এই যে ভি আকৃতির উপত্যকা যেটা বললাম, এই ভি আকৃতির উপত্যকা তাই যখন খুব খাড়া হবে এবং গভীর ভাবে সংকীর্ণ হবে, কোথায় হবে এটা, আর্দ্র আর্দ্র পার্বত্য অঞ্চল হবে। কোথায় হবে গা, যেখানে আর্দ্র পার্বত্য অঞ্চল, আর্দ্র পার্বত্য অঞ্চল। আর্দ্র পার্বত্য অঞ্চলে যখন ভি আকৃতির উপত্যকাটা খুব গভীর এবং সংকীর্ণ হবে, তখন সেই ভি আকৃতির উপত্যকাটার নাম দিয়ে দেবো কি, গিরিখাত বা গর্জ, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার 2016 সালে দিয়েছে আপার প্রাইমারিতে। 3 নম্বর ভূমিরূপ, দেখো উদাহরণ দেখো, পেরুল এলদা কলকা, মনে রাখবে কলকা উদাহরণ। ক্যানিয়ন, ক্যানিয়ন কি বলবো, এই যে গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা, এগুলো যখন শুষ্ক অঞ্চলে দেখা যাবে, শুষ্ক মানে কি, শুকনো অঞ্চলে, মরুভূমি টাইপের অঞ্চলে, এই গিরিখাতটা যখন গভীর এবং প্রশস্ত আকারে শুষ্ক অঞ্চলে দেখতে পাবো, তখন তাকে বলবো ক্যানিয়ন। তাহলে ক্যানিয়ন বলো আর গিরিখাত বলো আর ভি আকৃতির উপত্যকা বলো একই জিনিস, তিনটাই হলো উপত্যকা। অর্থাৎ ভি আকৃতির উপত্যকা নর্মাল একটা জায়গায় যদি গর্ত করে, তখন ভি আকৃতির উপত্যকা। আর ভি আকৃতির উপত্যকা যদি আর্দ্র পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং খুব গভীর ভাবে দেখা যায়, তখন তাকে গিরিখাত বলবো বা গর্জ বলবো। আর এই গিরিখাতে যখন শুষ্ক অঞ্চলে দেখতে পাবো, তখন তাকে বলবো কি বলবো আমরা, ক্যানিয়ন, রাইট? তখন তাকে বলবো ক্যানিয়ন, তখন তাকে আমরা কি বলবো গো, তখন তাকে আমরা বলবো ক্যানিয়ন। আশা করছি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। ওকে, বোঝা গেছে? বেশ, চলো নেক্সট যে ভূমিরূপ, নেক্সট যে ভূমিরূপ সেটা আমরা কি বলবো। আর ক্যানিয়নের আকৃতি কেমন হয় জানো, ক্যানিয়নের আকৃতি আয় আকৃতির হয়, এটাকে আয় আকৃতির উপত্যকাও বলা হয়। কি আকৃতির উপত্যকা বলা হয়, আয় আকৃতির উপত্যকাও বলা হয়। আমি বলছিলাম না আয় আকৃতির উপত্যকা, আয় আকৃতির উপত্যকা, উপত্যকা বলা হয়। তাহলে ক্যানিয়ন বা আয় আকৃতির উপত্যকা, গিরিখাত বা গর্জ, ভি আকৃতির উপত্যকা, এই তিনটা হলো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ। 4 নম্বর খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, আর উদাহরণটা মনে রাখবে, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে ক্যানিয়নের উদাহরণ। জলপ্রপাত দেখো বা ওয়াটারফল, ওয়াটারফল কাকে বলবো, যে ধরো উঁচু একটা জায়গা, এরকম উঁচু একটা জায়গার মধ্যে, উঁচু একটা জায়গার মধ্যে একটা নদী বয়ে চলে আসছিল, এইভাবে চলে আসছে, চলে আসছে, হঠাৎ এই উঁচু জায়গাটা হঠাৎ ঢাল পরিবর্তন হয়ে গেল, ঢালটা এইরকম হয়ে গেল, ঢালটা হঠাৎ নিচু হয়ে গেল, এরকম ভাবে নিচু হয়ে গিয়ে এভাবে চলে গেল, এটা হচ্ছে ভূমিরূপ। এবার নদীটাও কি করবে, নদীটা তখন কি করবে, এই ঢাল হঠাৎ সহ্য করতে পারে না, ঝাঁঝাঝাঝ করে এখানে পড়বে, এরকম পড়বে, তখন সেটা কি বলবো, তখন সেটাকে বলবো আমরা জলপ্রপাত, তাই না? জলপ্রপাত, প্রপাত, ঠিক আছে, এটা হচ্ছে জলপ্রপাত। তো এটা কখন তৈরি হবে, যখন কঠিন আর নরম শিলা পরপর থাকবে। হ্যাঁ, ধরো এটা কঠিন শিলা ছিল আর এর নিচে নরম শিলা ছিল, এটা কঠিন, এটা নরম। কঠিন শিলাটা ক্ষয় হয়নি, কিন্তু নরম শিলাটা ধরো ক্ষয় হয়ে গিয়ে এখানে হয়ে গেছে। তো কঠিন আর কোমল শিলার মানে পার্থক্যের কারণে ধাপগুলো তৈরি হয়, আর ধাপ তৈরি হঠাৎ যখন ঢাল পরিবর্তন হবে, ঢাল পরিবর্তনের যে ভূমির উপর তৈরি করবে, সেটা হলো আমরা জলপ্রপাত। তাই এটা একটা জলপ্রপাত। উদাহরণ কি, যোগ ফলস মানে যোগ জলপ্রপাত, গুন্ডুর জলপ্রপাত হচ্ছে উদাহরণ, রাইট? এগুলো হলো কি জলপ্রপাতের উদাহরণ। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। চলো, আচ্ছা এখানে ছবি আছে মনে হয়, হ্যাঁ ছবি আছে।
এই যে দেখো ভি আকৃতির উপত্যকা, এটা হচ্ছে আই আকৃতির উপত্যকা। এটা কোথায়? শুষ্ক অঞ্চলে হবে, শুষ্ক অঞ্চলে হবে। আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন বলছে এটাকে, তাই না? ক্যানিয়ন, ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা, রাইট। এটা দেখো ভি আকৃতির উপত্যকা, এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, রাইট। এটা তো ভি আকৃতির উপত্যকা দেখিয়েছি এখানে, এই যে ভি আকৃতির উপত্যকা আবার আনা হয়েছে। আর এখানে তোমার গিরিখাত তো পড়লাম, তারপরে তোমার ভি আকৃতির পতাকা পড়লাম, তারপরে দেখো এটা গিরিখাত আর ক্যানিয়ন। হ্যাঁ, গিরিখাত তো পড়লাম, এটা হচ্ছে গিরিখাত, মানে আর্দ্র জলবায়ু অঞ্চলে যখন নদীটা বয়ে আসবে তখন থেকে বলা হচ্ছে আমরা কি ক্যানিয়ন, রাইট। এটা হচ্ছে ক্যানিয়ন, তো এটা বললাম, এটা তোমার গিরিখাত বা ক্যানিয়ন। হ্যাঁ, দুটোরই ছবি মোটামুটি একই, এটা এইভাবে দেখানো হয়েছে, এটা এইভাবে দেখানো হয়েছে। ওকে, গিরিখাত এবং ক্যানিয়ন। ওকে, ক্যানিয়ন বা আকৃতির উপত্যকা, এটা হচ্ছে গিরিখাত, গিরিখাত। ওকে, এটা জলপ্রপাত হঠাৎ ঢাল পরিবর্তন হয়ে যায়, জলটা দেখো কেমন পড়ছে। হ্যাঁ, বাহুবলী মুভির সিন দেখেছো তোমরা? হ্যাঁ, পঞ্চি, এই যে আমরা দেখছি সবাই মিলে, দেখো সবাই মিলে দেখছি, দেখাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো জলপ্রপাত দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে জলপ্রপাত। এগুলো সব কিসের ফলে তৈরি হয়? এগুলো সব তৈরি হয় নদীর উচ্চ প্রবাহে, নদীর ক্ষয়কার্যের ফলে, রাইট। ওকে, ওকে। এছাড়াও আর কয়েকটা মানে আর কয়েকটা কিছু আছে, আর কয়েকটা ভূমিরূপ আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি, তোমাদের এর মধ্যে নেই। হ্যাঁ, তোমাদের এই পিডিএফ এর মধ্যে নেই, এখানে জায়গা হবে, হ্যাঁ হবে, যেগুলো তোমাকে জেনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় না দেওয়ার কিছু নেই, মানে এখন পর্যন্ত এইগুলোই প্রশ্ন দিয়েছে তোমাদের বিভিন্ন পরীক্ষায়, তা আমি একটু এক্সট্রা করিয়ে রাখছি যাতে তোমাদের কোনো প্রশ্ন ছাড়া না যায় আর কোনো রকম পড়তে না হয় বারবার। হ্যাঁ, একটা পিডিএফ পড়বা, বাস নদী থেকে যা প্রশ্ন আসবে তুমি একদম ঝাঁকিয়ে দেওয়া, এরকম চাইছি আমি, একদম সলিড প্রিপারেশন আর কি, ওইসব অন্য উল্টাপাল্টা প্রিপারেশন নিয়ে লাভ নাই। তাহলে দেখো ভি আকৃতির উপর দেখা পড়লাম, গিরিখাত পড়লাম, ক্যানিয়ন পড়লাম, জলপ্রপাত পড়লাম। এছাড়াও আরো কিছু ভূমিরূপ তৈরি করে নদীর উচ্চ গতি, সেই নামগুলো যারা মনে রাখো তাহলেই হবে। হ্যাঁ, শুধুমাত্র কি বললাম, নামগুলো একটু মনে রাখো। নামগুলো হচ্ছে প্রপাতকূপ, কি নাম বললাম? প্রপাতকূপ, প্রপাতকূপ। তাহলে এটা 5 নম্বর ভূমিরূপ। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে প্রপাতকূপ, প্রপাতকূপ। 6 নম্বর হচ্ছে তোমার মনে রাখবে মন্থকূপ, মন্থকূপ বা পটহল বলা হয় একে, কি বলা হয়? পট হোল বলা হয়, পট হোল বলা হয়, ঠিক আছে। আর আরেকটা মনে রাখবে 7 নম্বর, সেটা কি? 7 নম্বরটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। এগুলো এখন পর্যন্ত পরীক্ষায় দেয়নি, হ্যাঁ আমি বলে দিচ্ছি আগে, এখন পর্যন্ত কোনো পরীক্ষায় দেয়নি, তবে দিতেই পারে, তাই না? তখন তুমি কি আঙুল চুষবে বসে বসে? হ্যাঁ, পরীক্ষায় আমরা সলিড ভাবে পড়বো, বলছি তো, শৈল শিরা। এই তিনটা জিনিস তোমরা একটু মনে রাখবে, এইগুলোও কিন্তু মানে নদীর উচ্চ প্রবাহে তৈরি হয়, রাইট। নদীর উচ্চ প্রবাহে এই তিনটাও কিন্তু তৈরি হয়। তাহলে প্রপাতকূপটা একটু একটু আমি বলে দিই। হ্যাঁ, চলো ছবি দিয়ে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ, জলপ্রপাত যখন তৈরি হচ্ছে, জলপ্রপাত যখন তৈরি হচ্ছে, তো জলপ্রপাত তৈরি হওয়ার জলপ্রপাতের নিচে, হুম হুম, জলপ্রপাতের নিচে এই জল পড়ছে, এটা তো ভূমি, এটা তো ভূমি, এই জলপ্রপাতের নিচে এরকম গর্ত তৈরি করে, একটা এরকম গর্ত তৈরি করে। হ্যাঁ, এরকম গর্ত তৈরি করে, গর্ত তৈরি, জলটা পড়ার পরে দেখবা গর্ত তৈরি করে, এই গর্তটার নাম হচ্ছে প্রপাতকূপ বা কেটেল হ্রদ বলা হয়। হ্যাঁ, কি বলা হয়? কেটেল হ্রদ বলা হয়। কেটলির মতন হ্রদ তৈরি করে এখানে, ছোট কেন? জলের চাপে এখানে গর্ত তৈরি হয় মাটির তলে। দেখবা তোমাদের যদি নলকূপ বা ডিপ যদি থাকে, যারা মাঠে চাষ করে, জল পড়ে পড়ে দেখবে তলাটা গর্ত হয়ে গেছে। এই যে গর্ত তৈরি হয় জলপ্রপাতের ফলে, সেই গর্তের নাম হচ্ছে প্রপাতকূপ বা কেটেল হ্রদ, রাইট। আর মন্তকূপ, মন্তকূপ হচ্ছে যে নদীর তলদেশে, নদী চলে আসছে বয়ে, নদীর তলদেশে জায়গা জায়গায় এরকম গর্ত সৃষ্টি হয়, কিসের ফলে? পাথরে ধাক্কা খেয়ে জায়গা জায়গা পাথরগুলো উঠে যায়। এই যে গর্তগুলো তৈরি হয় নদীর তলে, খাতে, সেই গর্তগুলোর নাম হচ্ছে পটহোল বা মন্থকূপ, রাইট। আর শৃঙ্খলিত শৈলশিরা কি? ধরো নদী সোজা আসছে, বাঁধা পেলো, ওখানে একটা কিছু বাঁধা পেলো, বাঁধা পেয়ে বেঁকে গেল এইদিকে, আবার বাঁধা পেলো এইভাবে বেঁকে গেল, আবার বাঁধা পেলো এইভাবে বেঁকে গেল, আবার বাঁধা পেলো এইভাবে বেঁকে গেল। যদি এভাবে এঁকে বেঁকে যখন প্রবাহিত হবে, এবং দূর থেকে যেটা দেখি মনে হয়, তাহলে এটা কি মনে হবে? যেন অনেক করাত, করাত চেনো?
করাত তোমরা মনে হয় চেনো না, যাই হোক অনেকেই চেনো, গ্রামের ছেলেগুলো অনেকেই চেনে। হ্যাঁ, করাত এরকম খাঁজ খাঁজ থাকে এই সাইডটা, খাঁজ খাঁজ থাকবে, এখানে এসে এরকম জয় হবে, এখানে একটা হাতলের মতো থাকবে, এটা ধরে কি কাটবে, কাটে দেখবে এই খাঁজ খাঁজে, এই যে খাঁজ খাঁজ, এটা হচ্ছে করাত, এটা করাত। তো দেখতে নদীটা দেখো এরকম খাঁজ খাঁজ লাগছে করাতের মতো, তাই না? এটা হচ্ছে শৃঙ্খলিত, জানো নদীটা যেন কি হচ্ছে শৃঙ্খল করা, চেনের মতো সাজানো আছে দেখো, এভাবে হবে, এটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। তো এই বাকি যে প্রপাতকূপ বা কেটল হল, মন্তকূপ বা পটহল এবং শৃঙ্খলিত শৈলশিরা, এইগুলো হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ। তোমাদের পরীক্ষায় এটা দিয়েছে 2016 সালে, এবার বাকিগুলো থেকে একটা দেবে, ধরে রাখো, ঠিক আছে? ওকে, তো এই মোটামুটি আজকের ক্লাস। এবার আমার কথা অনুযায়ী এবার প্রিভিয়াস ইয়ার দেখাবো, তাই না? তোমাদের আমি কথা দিয়েছিলাম যে কি কি করাবো। প্রথমে বলেছিলাম নদী আলোচনা করব, 2 নম্বর বলেছিলাম ট্রাম নিয়ে আলোচনা করবো, কিছু নদী সম্পর্কিত। 3 নম্বর বলেছিলাম কি কাজ নিয়ে আলোচনা করব নদীর। 4 নম্বর কি বলেছিলাম, 4 নম্বর বলেছিলাম তোমাদের আমি যে নদীর প্রবাহ নিয়ে আলোচনা করব, নদীর 3টা প্রবাহ। তার মধ্যে আমি কি বলেছিলাম উচ্চ প্রবাহ, নদীর 3টা প্রবাহ, একটা উচ্চ, একটা মধ্য, একটা হচ্ছে নিম্ন। নিম্ন উচ্চ প্রবাহটা আজকে পড়লাম আমরা এই ক্লাসে, বাকি যে দুটো থাকলো মধ্য এবং নিম্ন প্রবাহ, এটা পার্ট 2 এ করবো। হ্যাঁ, পার্ট 2 বলে একটা ক্লাস আসবে, সেই পার্ট 2 এ এই বাকি দুটো করব, ঠিক আছে? তো চলো এবার আমাদের বাকি থাকলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, যে 4টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার দেখাছিলাম, সেই 4টা কোশ্চেন তোমরা এবার সলভ করবে। হ্যাঁ, 4টের মধ্যে দেখো 3টা তোমরা নিজে থেকে পারবে, একটা হয়তো আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? চলো দেখি। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে নদীর উপরিভাগের কাজ কি? নদীর উপরিভাগের কাজ কি? নদীর উপরিভাগ মানে নদীর পার্বত্য অঞ্চল। এই যে নদীর এই উপরিভাগের কাজ কি? উপরিভাগে কি করবে নদী? এই নদী যখন বয়ে আসবে ক্ষয় করবে, ক্ষয় কি করবে? নদীর উপরিভাগের কাজ হলো নদীর ক্ষয় করা, তাই না? উপরিভাগ মানে হচ্ছে উচ্চ প্রবাহ, উচ্চ প্রবাহ। আর নদীর মধ্য প্রবাহের কাজ কি বলো দেখি, ভাবো। মধ্য প্রবাহের কাজ হচ্ছে বহন করা। আর নদীর নিম্ন প্রবাহের কাজ কি? নিম্ন প্রবাহ হচ্ছে কি করা? নিম্ন প্রবাহে সঞ্চয় করা। এই বাকি দুটো কোশ্চেন কিন্তু নেক্সট ক্লাসে আছে। হ্যাঁ, প্রিভিয়াসে দেখাবো। আজকে যেহেতু মধ্য নিম্ন পড়েনি তাই কোশ্চেন আনিনি, আজকে উচ্চ পড়েছি, উচ্চ থেকে কোশ্চেন এনেছি, দেখো তোমরা পারলে এই কোশ্চেনটা। 2 নম্বর প্রশ্ন দেখো নদীর গর্জ কাকে বলে? গর্জ এক্ষুনি পড়ালাম, দেখবা দেখিয়ে দিচ্ছি। নদীর গর্জ, এই যে গিরিখাত বা ইংরেজিতে কি বলা হয় গর্জ, ঠিক আছে? দেখলে গিরিখাত বা গর্জ। দেখো নদীর গর্জ কোথায় করিতে হয়? গর্জ করতে হয় হিমবাহে, হবে না, হিমবাহ বাকি নিম্ন প্রবাহে, নিম্ন প্রবাহ তো পড়িনি এখনো, মধ্য প্রবাহ পড়িনি, কি বললাম নদীর উপরিভাগে বা এটাকে উচ্চ প্রবাহ বলা হয়। নদীর গর্জ কোথায় তৈরি হয়? উচ্চ প্রবাহে তৈরি হয়, ঠিক আছে? 7খান আমরা দেখলাম তৈরি হয়, তার মধ্যে দেখো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এখান থেকে এসছে, রাইট? এই দুটোই কিন্তু প্রাইমারিতে এসছে, প্রাইমারি আপার প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি বরাবর আপার প্রাইমারিতে এসছে 2016 সালে, এই দুটো কোশ্চেন 1 এবং 2। 3 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে একটু টাফ হবে, যে ডব্লিউবিসিএস মেন এসে ভাবো, ডব্লিউবিসিএস মেনসে এই কোশ্চেনটা আমি একটু আলোচনা করে দেই যে গঙ্গা নদী কোন ধরনের নদীর উদাহরণ। তাই আমি প্রথমে আলোচনা করি, তারপরে তোমরা আনসার ভাববে। গঙ্গা নদী ফার্স্ট অপশন 1 বলেছে কনসিকুয়েন্স নদী। কনসিকুয়েন্স মানে নদী মানে কি? কনসিকুয়েন্স নদী মানে হচ্ছে অনুগামী নদী, বাংলা হচ্ছে অনুগামী। অনুগামী নদী মানে কি? অনুগামী নদী মানে হচ্ছে নদীর মানে ভূমির ঢাল বরাবর যে নদী প্রবাহিত হয় সেই নদীকে অনুগামী নদী বলে, রাইট? এবং যেটা অনুগামী নদীটা কখন তৈরি হয়েছে? ভূমির ঢাল বরাবর তৈরি হয়েছে, এবং এটা তোমার ভূমিরূপ তৈরি হওয়ার পর বা পাহাড় পর্বত তৈরি হওয়ার পর কিন্তু তৈরি হয়েছে। অ্যান্টিসিডেন্ট নদী, অ্যান্টিসিডেন্ট নদী মানে একটু বাংলা মানে বলে দেই, পূর্বগামী নদী। মানে পূর্বগামী নদী মানে কি? পূর্বগামী নদী মানে যেই নদীটা আগে থেকেই ছিল, যেই নদীটা কি বললাম, যেই নদীটা আগে থেকেই ছিল, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড বা পর্বত গঠনের আগে থেকেই ছিল, সেই নদীকে বলা হয় পূর্বগামী নদী। যেমন ধরো সিন্ধু একটা নদী আগে থেকেই ছিল, পর্বত গঠনের আগে। গঙ্গা একটা, তারপরে তোমার সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র বলতে পারো, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, সুতলেজ বা শতদ্রু যেটা বলি, শতদ্রু বা এটাকে কি বলা হয় সুতলেজ,
সয়সুত টসুত লেজ, এই সমস্ত নদীগুলি কি ভূমিরূপ গঠনের আগে থেকেই ছিল, পূর্বগামী নদী এগুলো। আর অনুগামী নদী মানে কি, যে সমস্ত নদী ভূমিরূপ গঠনের পরে হয়েছে, অর্থাৎ ভূমি ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে। এই নদীর উদাহরণ কি, কৃষ্ণা, হ্যাঁ এখানে দেখি কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এগুলোই তাই না, গোদাবরী, গোদাবরী, বরী, ঠিক আছে। আর সাবসিকুয়েন্স নদী, সাবসিকুয়েন্স নদী মানে কি, সাবসিকুয়েন্স নদী মানে হচ্ছে পরবর্তী নদী, পরবর্তী নদী। সাবসিকুয়েন্স নদী মানে হচ্ছে পরবর্তী নদী, অর্থাৎ যেই নদীটা ধরো একটা মেন নদী এইভাবে বয়ে চলে আসছে, এই মেন নদীর সঙ্গে যখন কোনো শাখা নদী ধরো, হ্যাঁ মেন নদীর সঙ্গে ধরো কোনো একটা শাখা নদী বা উপনদী ধরো, হ্যাঁ শাখা নদী উপনদী, বাইরে থেকে একটা নদী এসে এভাবে এই মেন নদীর সঙ্গে মিশে গেছে, মিশেছে, কিন্তু সেটা মিশেছে কেমন দেখো, 90 ডিগ্রি কোণ তৈরি করে দিচ্ছে, 90 ডিগ্রি। এইরকম যদি কোনো উপনদী কোনো মেন নদীর সঙ্গে মিলিত হয় এবং 90 ডিগ্রি সমকোণে মিশে, তখন সেই নদীটাকে, এই নদীটাকে আমরা কি বলবো, সাবসিকুয়েন্স নদী, রাইট, সেটা পরবর্তী নদী। আর অবসিকুয়েন্স নদী কাকে বলবো, অবসিকুয়েন্স নদী মানে হচ্ছে বিপরীতমুখী নদী, কি বললাম, বিপরীতমুখী নদী। বিপরীত নদী মুখী মানে কি, ধর এই একটা নদী চলে আসছে, এবার এই নদী থেকে একটা শাখা নদী বেরোলো, শাখা নদী নদী উল্টো দিকে চলতে হবে, এবার গিয়ে খানিক পর এইদিকে বইতে শুরু করেছে, মেন নদীটা এইদিকে আসছে, কিন্তু তার যে উৎপন্ন শাখা নদী সেটা তার উল্টো দিকে চলে আছে, অর্থাৎ একে অপরে দেখো বিপরীত দিকে আসছে, তখন এই নদীকে আমরা কি বলবো, অবসিকুয়েন্স নদী। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দিয়েছে গঙ্গা নদী, গঙ্গা নদী কি ধরনের নদীর উদাহরণ, গঙ্গা নদী হচ্ছে অপশন বি, অ্যান্টিসিডেন্ট নদী, অর্থাৎ পূর্বগামী নদী। গঙ্গা বলো, সিন্ধু বলো, ব্রহ্মপুত্র বলো, সত্লজ, সুতলেজ, এই সবগুলো হলো কি অ্যান্টিসিডেন্ট নদী বা পূর্বগামী নদী, অর্থাৎ তোমার পার্বত্য অঞ্চল বা বিভিন্ন ভূখণ্ড তৈরি হওয়ার আগে নদীগুলো কিন্তু ছিল। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সে কোশ্চেন দিয়েছে পোস্ট, আর এই ধরনের প্রশ্ন টাফ হওয়ারই কথা, ডাব্লিউবিসিএস ভাবো অফিসার লেভেলে আর হাই লেভেলে, তাই না, এই হলো ব্যাপার। 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবে। দেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি, পশ্চিমবঙ্গের প্রধান নদী মানে মেন নদী, তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা, অপশন দিয়েছে, ভাগীরথী, ভাগীরথী মানে হচ্ছে তোমার গঙ্গা নদী বলতে পারি আমরা, গঙ্গার শাখা নদী বলতে পারি গঙ্গা নদী, বা তোমার ভাগীরথী হুগলি নদীও বলা হয় এটাকে, ভাগীরথী হুগলি নদীও বলা হয়, বিভিন্ন নামে বলা হয় যাকে, হ্যাঁ এই গঙ্গা নদী। নাকি সি হচ্ছে দামোদর নদী, দামোদর কি বলা হয়, বাংলার দুঃখ বলা হয়, বাংলার দুঃখ, তাই না, বাংলার দুঃখের নদী। অজয় নদী। এই 4টের মধ্যে কোনটা, এ বি সি ডি পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি, তো তোমরা এটা দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসে দিয়েছে এটা, হ্যাঁ প্রিলিমস পরীক্ষায় দিয়েছে। তো তোমরা এই 4 নম্বর প্রশ্নের আনসার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, বুঝাতে পারলাম? তো আশা করছি তোমরা, এরপরে পার্ট 2 আসবে, পার্ট 2 এ আমরা বাকি পোর্শনগুলো শেষ করব। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং সমস্ত কিছু ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাও যে স্যার এই জায়গাটা একটু বলে দিন, আমি অবশ্যই বলে দেবো। তো সকলকে আবার জানাচ্ছি, জিকে উইথ কুনাই স্যার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটাকে সকলেই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, হ্যাঁ সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিলে কি হবে, তোমাদের যখন যখন আমি ক্লাস আপলোড করব তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশন অলরেডি চলে যাবে অটোমেটিক, তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ এই জিকে উইথ কুনাই স্যারের চ্যানেলে আমার একটা ক্লাস আপলোড হয়েছে, তখন সেই ক্লাসটা করে নেবে। অর্থাৎ এই ক্লাসের টার্গেট হচ্ছে আপার প্রাইমারি টেট, টেট, সি টেট, জে টেট মানে ঝাড়খণ্ড টেট, ডাব্লিউবিসিএস, এগুলো মেন ফোকাস আমার থাকবে, এসএসসি, এছাড়াও বিভিন্ন ধরনের কম্বাইন পরীক্ষাকেও ফোকাস আমি রাখবো। ঠিক আছে, তো তোমরা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আর এই সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা বেল আইকন থাকবে, হ্যাঁ একটা ঘন্টা থাকবে, সেই ঘন্টাটা, এই ঘন্টাতে ক্লিক করবা, ক্লিক করে দেবা অল অপশন আসবে, পার্সোনাল অপশন আসবে, বিভিন্ন অপশন, তাহলে অলে ক্লিক করে নেবা। অলে ক্লিক করলে কি হবে, আমি যখন যখন আপলোড করবো ভিডিও তখন তখন তোমার কাছে চলে যাবে অটোমেটিক, তোমরা ভিডিওটা দেখে নেবে, ক্লাসগুলো করতে থাকো এবং সকলে একটা করে লাইক করে দেবে। লাইক করলে কি হয়, আমি মোটিভেশন পাই, ক্লাস করানোর উৎসাহ পাই, তাহলে তোমাদের এরপরে আরো অনেক ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই পর্যন্ত আজকের ক্লাস, সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।